হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স মেনিয়া। আজকের ভিডিওতে আমরা WBH টেস্ট পেপারের 4 নম্বর সেটটা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। আর তোমাদেরকে বলে রাখি, আমাদের এখানের যে MCQ 1 নম্বর এবং 2 নম্বরের যে কোশ্চেনগুলোর সলিউশন তোমরা পাবে, সেগুলোর অ্যান্সার আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে PDF আকারে আপলোড করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন একের দাগে চলে আসছি, একের দাগের IMCQতে। ঠিক আছে, একের দাগের ফার্স্ট MCQ কী বলছে যে একটি ধাতব শঙ্কুকে ধনাত্মক আধানে আহিত করা হলো। আধানের তলমাত্রিক ঘনত্ব সর্বোচ্চ হবে শীর্ষবিন্দুতে বক্র সমতল পৃষ্ঠের সংযোগকারী ধার বরাবর। দেখো, যদি আমরা তলমাত্রিক ঘনত্বের কথা বলি, তাহলে তলমাত্রিক ঘনত্ব কোথায় বেশি হবে না, যেখানে আধান বেশি থাকবে। সিগমাটা কার সঙ্গে? কিউ এর সঙ্গে সমানুপাতিক হয়। এটা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব, আধানের সঙ্গে সমানুপাতিক হয়। অর্থাৎ আধান যেখানে বেশি থাকবে সেখানেই হচ্ছে তোমার তলমাত্রিক ঘনত্ব বেশি হবে। তাহলে আমরা যদি শঙ্কুর কথা বলি, শঙ্কুর আকৃতি কেমন হয়? এরকম একটা শঙ্কুর আকৃতি হয়। তাহলে এখানে আমরা দেখতে পাবো কি, যে এই যে একদম শীর্ষবিন্দুটা রয়েছে, এখানে এই প্রান্তটা হচ্ছে তীক্ষ্ণ হওয়ার জন্য এখানে কিউ এর মানটা অনেক বেশি হবে। তার মানে এখানেই তোমার কি হবে? এখানেই তোমার হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব সর্বোচ্চ হবে। অর্থাৎ অপশান নম্বর কোনটা সঠিক হয়ে যাবে? দেখো, অপশান নম্বর এ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে একের দাগের হচ্ছে অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। চলে আসবো দুইয়ের দাগের MCQতে। দুইয়ের দাগের MCQ কী বলছে? দেখো, যে একটি তড়িদায়িত ফাঁপা গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, পৃষ্ঠতলের বিভব 10 ভোল্ট, এর কেন্দ্রে বিভব কত হবে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে একটা আমার কাছে গোলক রয়েছে, এরকম একটা গোলক রয়েছে। গোলকের ব্যাসার্ধ কত বলছে? গোলকের ব্যাসার্ধ আর সমান বলছে হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, আর বাইরের বিভব কত বলছে? না, হচ্ছে 10 ভোল্ট বলছে। তাহলে কেন্দ্রে কত বিভব হবে জিজ্ঞেস করছে। আমরা জানি এই যে বাইরে যে বিভবটা হয় সেটা কেন্দ্রের বিভবের সঙ্গে সমান হয়। অর্থাৎ এখানেও যদি 10 ভোল্ট হয়, কেন্দ্রেও কত ভোল্ট হবে? 10 ভোল্ট হবে। তাহলে সঠিক উত্তর কত হবে? অপশান নম্বর বি তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দুইয়ের দাগের MCQর সঠিক উত্তর হয়ে গেল অপশান বি। ঠিক আছে, চলে আসছি আমরা তিনের দাগের MCQতে। দেখো, তিনের দাগের MCQ কী বলছে? তিনের দাগের MCQ বলছে, দেখো, যে দুটি তামার তারের ব্যাসের অনুপাত 1:4। তাহলে ব্যাসের অনুপাত বলছে D1:D2, মনে করলাম কত বলেছে? 1:4। ঠিক আছে, দুটি তারের মধ্য দিয়ে একই মানের তড়িৎ প্রবাহিত হচ্ছে। তার মানে যদি মনে করি প্রথম তার দিয়ে I1 যাচ্ছে, দ্বিতীয় তার দিয়ে I2 যাচ্ছে, দুটো সমান আমি I মনে করে ফেললাম। ঠিক আছে, সমান যেহেতু বলেছে, তার দুটির মধ্যে দিয়ে ইলেকট্রনের বিচলন বেগের অনুপাত কত হবে বের করতে বলছে। দেখো, ইলেকট্রনের বিচলন বেগের কথা যদি আমরা বলি, ইলেকট্রনের বিচলন বেগ কী হয় না, I সমান আমরা জানি NEA ইন্টু VD হয়। ঠিক আছে, IENE ইন্টু A ইন্টু VD হয়, যেখানে আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ, এনটা হচ্ছে আমার ইলেকট্রনের সংখ্যা, ইটা ইলেকট্রনের আধান, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর ভিডিটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি বা অনুপ্রবাহ বেগ। তাহলে এখান থেকে দেখো, ভিডি সমান কত পাবো না, I/NEA পাবো। ঠিক আছে, এখান থেকে আমরা বলতে পারি আইটা তো দুজনের মতো দিয়ে সমান, তার মানে আইটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, ইলেকট্রনও কনস্ট্যান্ট, ইলেকট্রনের আধানও কনস্ট্যান্ট। তাহলে এরিয়ার সঙ্গে কি ব্যস্তানুপাতিতে পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ আমি লিখতে পারি VD প্রপোর্শনাল টু 1/A লিখতে পারি। ঠিক আছে, তাহলে দেখো, আমার এরিয়া যদি বের করতে চাই, আমরা যদি পরিবাহীর কথা বলি, পরিবাহীটা কেমন হয়? এরকম ধরনের পরিবাহী হয়, শঙ্কু আকৃতির। অর্থাৎ এর যে প্রস্থক্ষেত্র হবে সেটা একটা বৃত্ত হবে। তার ক্ষেত্রফল কত হবে? তার এর ক্ষেত্রফল A সমান πr² হয়, তাই না? কত হয়? πr²। ঠিক আছে, তাহলে πr² যদি হয়, তাহলে আমার আর এর মানটা জানতে হবে। এবার দেখো, D1:D2 মানে ব্যাসের অনুপাত দেওয়া আছে। ব্যাসার্ধের কথা যদি বলি, তাহলে ব্যাসের হচ্ছে অর্ধেক করতে হবে, মানে 1/2:4/2, তার মানে সেই 1:4ই থাকবে কিন্তু। ঠিক আছে, কারণ 2 নিচে তো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই না? তাহলে দেখো, V1 এর কথা যদি বলি, তাহলে V1 প্রপোর্শনাল টু 1/π ইন্টু 1² তার মানে 1/π। V2 প্রপোর্শনাল টু 1/π ইন্টু কত হবে? 4² হবে, তার মানে 4 কত হবে? 16π। তাহলে V1 যদি V2 করি বা V1/V2 করি, তাহলে কত পাবো না, 1/π/1/16π পাবো। তার মানে 1/π গুণিতক 16π কত হবে? 1 হবে। তাহলে পাই ক্যান্সেল আউট হলো, তার মানে কি 16/1। তার মানে এটাকে লিখতে পারি আমি কত? 16:1 আকারে লিখতে পারি। তার মানে 16:1 তোমার সঠিক উত্তর হবে। কোন অপশানটা রয়েছে? দেখো, অপশান নম্বর এতে রয়েছে 16:1। তার মানে এখানে সঠিক উত্তর হয়ে যাবে তিনের দাগের হচ্ছে অপশান এ। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলে আসবো চারের দাগের MCQতে। দেখো, চারের দাগের MCQ কী বলছে? চারের দাগের MCQ বলছে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে ঘূর্ণনশীল একটি আহিত কণার বৃত্তপথের ব্যাসার্ধ কণাটির ভরবেগের সঙ্গে সমানুপাতিক, কণাটির গতিশক্তির সঙ্গে সমানুপাতিক, নাকি কণাটির আধানের সমানুপাতিক, চৌম্বক ক্ষেত্র মানের সমানুপাতিক। দেখো, সুষম চৌম্বক ক্ষেত্রে যদি ঘূর্ণনশীল কোনো কণা হয়, ঠিক আছে,
তার ক্ষেত্রে আর সমান কত হয় না এমভি বাই হচ্ছে বিকিউ হয়, তাই না? আর সমান হচ্ছে এমভি বাই বিকিউ, যেখানে আরটা হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ, এমটা হচ্ছে কণাটার ভর, বিটা হচ্ছে কণাটার গতিবেগ, বিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, আর কিউটা হচ্ছে আধানের মান। তাহলে এই এমভিটাকে আমরা পি লিখতে পারি, তার মানে পি বাই হচ্ছে বিকিউ লিখতে পারি, এটাই তো আমার ভরবেগ। তার মানে ব্যাসার্ধটা কার সঙ্গে, ভরবেগের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, তাহলে কী হবে অপশান নম্বর দেখো এ হয়ে যাবে সঠিক উত্তর, কণাটির ভরবেগের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ 4-এর দাগের সঠিক উত্তর হয়ে গেল অপশান এ। ঠিক আছে, চলে আসছি আমরা 5-এর দাগের এমসিকিউতে। দেখো 5-এর দাগের এমসিকিউ কী বলছে, যে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের ভূচুম্বকের অনুভূমিক ও উলম্ব উপাংশ সমান, সেখানে বিনতিকোণ কত হবে? ঠিক আছে, দেখো বিনতিকোণ যদি আমরা থিটা ধরি, বিনতিকোণ, ঠিক আছে, বিনতিকোণ যদি আমরা থিটা ধরে নেই, ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা কি জানি, যে ট্যান থিটা সমান বিভি বাই হচ্ছে বিএইচ, যেটা এটা হচ্ছে উলম্ব উপাংশ আর বিভিটা হচ্ছে কি অনুভূমিক উপাংশ। এবার আমাকে প্রশ্নে বলেছে দেখো অনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ সমান, তার মানে বিভি সমান বিএইচ, তার মানে দেখো বিভির জায়গায় বিএইচ লিখতে পারি, বিএইচ বাই বিএইচ, তার মানে কত হবে 1 মানে কত ডিগ্রি, ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1 হয়, তার মানে ট্যান থিটা সমান ট্যান 45 ডিগ্রি, তাহলে থিটা সমান কত ডিগ্রি পাবো, থিটা সমান আমি পেয়ে যাবো 45 ডিগ্রি। ঠিক আছে, থিটা সমান কত পাবো, 45 ডিগ্রি পাবো, তার মানে সঠিক উত্তর আমার কত হবে 45 ডিগ্রি। কোন অপশানে রয়েছে, দেখো অপশান নম্বর বিতে রয়েছে 45 ডিগ্রি, তার মানে 5-এর দাগের হয়ে গেল অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি আমরা 6-এর দাগের এমসিকিউতে। দেখো 6-এর দাগের এমসিকিউ কী বলছে, 6-এর দাগের এমসিকিউ বলছে দেখো, যে কোনো সময় টিতে একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ ফাই সমান এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, যেখানে এ বি সি ধ্রুবক, কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল যে সময় শূন্য হবে তা হলো। ঠিক আছে, তাহলে ফাইয়ের ভ্যালু কত বলছে না, ফাই সমান বলছে এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি। ঠিক আছে, এবারে যেখানে আবার এ বি আর সি কী বলে দিয়েছে, ধ্রুবক বলে দিয়েছে, অর্থাৎ কনস্ট্যান্ট বলে দিয়েছে, তাহলে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল যে সময় শূন্য হবে। দেখো তড়িৎচালক বল সমান আমরা কি জানি, তড়িৎচালক বল আমরা ই সমান জানি মাইনাস এল ডি ফাই ডিটি জানি, তাই না, মাইনাস এল ডি ফাই ডিটি, তার মানে মাইনাস এল ডি ডিটি অফ ফাইয়ের ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তার মানে কত আসবে এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস হচ্ছে সি আসবে, তাই না? তাহলে এটা যদি ডেরিভেটিভ করি আমি কি পাবো, মাইনাস এল, এটি স্কোয়ারের ডেরিভেটিভ 2at হবে প্লাস বিটির ডেরিভেটিভ শুধুমাত্র বি হবে, এটা তো 0 হয়ে যাবে, তার মানে এইটা। এবার আমাকে প্রশ্নে কি বলছে, যে তড়িৎচালক বল যে সময় শূন্য হবে, তার মানে ইর ভ্যালুটা শূন্য হবে, ইর ভ্যালু এটা বেরিয়েছে, তার মানে এটা সমান কি বসাবো, শূন্য বসাবো, তাই না? তাহলে কত বসাবো, মাইনাস এল 2at প্লাস বি ইজিক্যাল টু কত 0। এখান থেকে দেখো আমরা কি পাবো, 2at প্লাস বি সমান 0 পাবো, এখান থেকে পাবো দেখো 2at সমান মাইনাস বি, প্লাস বি উপরে গেলে মাইনাস বি হবে, তাহলে বা টি সমান কত পাবো, মাইনাস বি বাই 2a, তাহলে টি সমান কত পেলাম, মাইনাস বি বাই 2a। তাহলে অপশান কোনটা হবে, অপশান দেখো অপশান হচ্ছে ডি হবে। ঠিক আছে, মাইনাস বি বাই 2a, তাহলে 6-এর দাগের অপশান সঠিক উত্তর হয়ে গেল অপশান নম্বর ডি। ঠিক আছে, 6-এর দাগের অপশান নম্বর ডি সঠিক উত্তর হয়ে গেল। চলে আসছি আমরা 7-এর দাগের এমসিকিউতে। ঠিক আছে, চলে আসছি আমরা 7-এর দাগের এমসিকিউ। 7-এর দাগের এমসিকিউ কী বলছে দেখো, যে একটি এলসিআর শ্রেণী অনুনাদ বর্তনীতে বিভব ও প্রবাহ মাত্রা দশা পার্থক্য কত হবে। এবার দেখো এটা জানতে গেলে তোমাকে জানতে হবে শ্রেণী অনুনাদ কাকে বলে। শ্রেণী অনুনাদ কাকে বলে না, শ্রেণী এলসিআর বর্তনীতে প্রতিরোধ ন্যূনতম এবং বর্তনী রোধের মান সমান হলে প্রবাহ মাত্রা সর্বোচ্চ মান লাভ করে। এই অবস্থায় তড়িৎচালক বল ও প্রবাহ মাত্রা সমদশায় থাকে, একে হচ্ছে আমরা কি বলি, একে শ্রেণী অনুনাদ বলি। তার মানে কথাটা কি বলা হচ্ছে, তড়িৎচালক বল এবং প্রবাহ মাত্রা সমদশায় থাকবে, তাই না? তার মানে কত হবে, এদের মানে মাঝখানে হচ্ছে দশা পার্থক্য কত হবে, শূন্য হয়ে যাবে, তার মানে 7-এর দাগের অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে। এর ডিটেলস যে সংজ্ঞাটা সেটা আমাদের পিডিএফে তোমরা কিন্তু পেয়ে যাবে ভালো করে। ঠিক আছে, চলে আসছি আমরা 8-এর দাগের কোশ্চেনে। ঠিক আছে, চলে আসছি আমরা 8-এর দাগের এমসিকিউ। দেখো 8-এর দাগের এমসিকিউ কী বলছে, কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্ব ও বিপরীত দশায় থাকে, তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র কোন দশায় থাকে বলছে। মনে রাখবে এটা সবসময় কি থাকে, পরস্পর, দেখো ই আর বি, তো ই আর বি পরস্পরের সবসময় লম্ব হবে আর হচ্ছে সেম ফেজে থাকবে। ঠিক আছে, সেম ফেজ মানে পরস্পরের লম্ব হবে এবং একই দশায় থাকবে। কোন নম্বর অপশানে রয়েছে, দেখো অপশান সিতে রয়েছে, পরস্পর লম্ব ও একই দশায় থাকে, তাহলে এটার উত্তর কত হয়ে যাবে, অপশান নম্বর হচ্ছে সি হয়ে যাবে। তাহলে 8-এর দাগের উত্তর হয়ে গেল অপশান সি। ঠিক আছে, চলে আসবো আমরা দেখো 9-এর দাগের এমসিকিউতে। ঠিক আছে, চলে আসছি আমরা 9-এর দাগের এমসিকিউ। ঠিক আছে, দেখো 9-এর দাগের এমসিকিউ কী বলছে দেখো। ঠিক আছে, 9-এর দাগের এমসিকিউ কী বলছে দেখো, 9-এর দাগের এমসিকিউ বলছে দেখো, এই যে 9-এর দাগের এমসিকিউ কী বলছে, একবর্ণী আলোকরশ্মির বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য 4200 আর্মস্ট্রং। ঠিক আছে, তার মানে ল্যামডা এ মানে এআর কত বলছে, 4200 আর্মস্ট্রং বলছে এখানে। ঠিক আছে, রশ্মিটি জলের
এত প্রতিসরাঙ্ক মধ্য দিয়ে গেলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তাহলে জলের তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে, মিউ ডাব্লিউর মান কত বলছে না 4/3 বলছে, তাই না। তাহলে মিউ ডাব্লিউর মান কত 4/3, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করব কীভাবে, দেখো যদি আমরা বলি এ মিউ ডাব্লিউ, ঠিক আছে, এ মিউ ডাব্লিউ, তাহলে এখান থেকে কী পাবো না এ মিউ ডাব্লিউ মানে হচ্ছে কী হয় না ল্যামডা এ বাই হচ্ছে ল্যামডা ডাব্লিউ হয়ে যাবে, তাই না, ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লিউ হয়ে যাবে। এবারে যদি আমরা এম ইউ ডাব্লিউ, ঠিক আছে, এম ইউ ডাব্লিউকে আমরা কী লিখতে পারি, এম ইউ ডাব্লিউকে লিখতে পারি মিউ ডাব্লিউ বাই হচ্ছে মিউ এ সমান দেখো ল্যামডা এ বাই কত হবে ল্যামডা ডাব্লিউ আছে আমার, তাই না। তাহলে এখান থেকে দেখো মিউ ডাব্লিউর মান কত, মিউ ডাব্লিউর মান হচ্ছে 4/3 দেওয়া আছে, তাহলে 4/3 আর এর মান কত হয় প্রতিসরাঙ্ক 1 বাতাসের, তাহলে ল্যামডার মান কত দেওয়া আছে 4200 আর্মস্ট্রং বাই হচ্ছে ল্যামডা ডাব্লিউ। এখান থেকে দেখো ল্যামডা ডাব্লিউ কত পাবো, ল্যামডা ডাব্লিউ সমান পাবো দেখো কত পাচ্ছি আমরা না 4200 গুণিতক 4 3 ছিল, এবারে সে 3 4 হয়ে যাবে, তাহলে 4 দিয়ে কেটে দাও, 4 একে 4, হ্যাঁ 0, 4 5 20, 4 0 0, তাহলে 3 দিয়ে গুণ করো 3 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 0 0 1 আর 3 1 3, তাহলে 3150 আর্মস্ট্রং তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। দেখো কত নম্বর অপশানে রয়েছে, দেখো অপশান বিতে রয়েছে, তার মানে 9 দাগের হচ্ছে অপশান বি তোমার হয়ে গেল সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসবো আমরা 10 দাগের এমসিকিউতে, ঠিক আছে। 10 দাগের এমসিকিউ কী বলছে দেখো, 10 দাগের এমসিকিউ বলছে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 0.01 আর্মস্ট্রং, প্লাঙ্কের ধ্রুবক চলে সংশ্লিষ্ট ফোটনের ভরবেগ কত হবে তোমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে, সংশ্লিষ্ট ফোটনের ভরবেগ কত হবে। তাহলে আমাকে দেখো এখানে বলছে ল্যামডার মান কত বলছে না 0.01 আর্মস্ট্রং, তার মানে এটাকে যদি আমি হচ্ছে সেন্টিমিটারে নিয়ে যাই দেখো কত আসবে, দেখো 1 × 10⁻² আর্মস্ট্রং দেওয়া আছে, সেন্টিমিটারে নিয়ে গেলে 1 × 10⁻12 সেন্টিমিটার হবে, ঠিক আছে। এবার ল্যামডা সমান আমরা কত জানি h/mv জানি, এখান থেকে দেখো mv সমান আমি কি লিখতে পারি, mv সমান হচ্ছে h/ল্যামডা, তার মানে দেখো h/1 × 10⁻12, 10⁻12 ওপরে গেলে 10⁻+12 হবে, সঙ্গে h থাকবে, তাহলে এটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তার মানে অপশান কোনটা হবে দেখো 10⁻12 কত রয়েছে অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান নম্বর 10এরটা হচ্ছে অপশান নম্বর ডি তোমার সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। চলে আসছি আমরা 11 দাগের কোশ্চেনে, দেখো 11 দাগের কোশ্চেন কী বলছে যে একটি নভোবীক্ষণ যন্ত্রের স্বাভাবিক ফোকাসিংয়ের ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবিম্ব গঠিত হয় অভিলক্ষের ফোকাসে, অসীমে অভিনেত্রের ফোকাসে, স্পষ্ট দর্শন ন্যূনতম দূরত্বে। দেখো নভোবীক্ষণ যন্ত্রের কথা যদি আমরা বলি, তার যদি স্বাভাবিক ফোকাসিং এরকম কন্ডিশন থাকে, তাহলে চূড়ান্ত প্রতিবিম্ব যেখানে গঠিত হবে সেটা হচ্ছে তোমার অভিলক্ষের ফোকাসে হয়, সেটা কোথায় হয় অভিলক্ষের ফোকাসে, তাহলে অপশান এ হয়ে যাবে তোমার সঠিক উত্তর এখানে, ঠিক আছে। চলে আসবো 12 দাগের এমসিকিউতে, দেখো 12 দাগের এমসিকিউ কী বলছে, 12 দাগের এমসিকিউ বলছে যে লিথিয়াম প্লাস আয়নের ইলেকট্রনকে প্রথম বোর কক্ষপথ থেকে তৃতীয় বোর কক্ষপথে উদ্দীপিত করতে প্রয়োজনীয় শক্তি, তাহলে লিথিয়াম প্লাস আয়ন মানে হাইড্রোজেনের মতো আচরণ করছে, প্রথম বোর কক্ষপথ থেকে তৃতীয় বোর কক্ষপথে নিয়ে যাব। দেখো হাইড্রোজেনের প্রথম বোর কক্ষপথের শক্তি E1 সমান কত হয় -13.6 eV হয়, তাই না। আর 3 নম্বর কক্ষপথের শক্তি অ্যাকচুয়ালি EN সমান কত হয় বলি শোনো, EN সমান হয় -13.6/n² eV, তাহলে প্রথমটার জন্য n² মান কত হবে 1 হয়ে যাবে, আর 3 নম্বর যদি কথা বলি তাহলে n এর মান কত বসাবো 3 বসাবো, তার মানে দেখো -13.6/3² ইভি হবে, তার মানে দেখো -13.6/9 ইভি, তার মানে দেখো মাইনাস ভাগ করলে কত বেরোবে 9 একে 9, 9 5 45 আর হচ্ছে 9 একে 9, 1.51 ইভি বেরোবে, তার মানে ডেল্টা ই সমান কত হবে না E3 মাইনাস হচ্ছে E1, E3 মান মাইনাস হচ্ছে 1.51 মাইনাস অফ E1 এর মান কত -13.6, তাহলে -13.6, তার মানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 13.6 মাইনাস 1.51 ইভি, ঠিক আছে। এটা যদি ক্যালকুলেশন করি বাদ দিলে 6 থেকে 10 থেকে 1 গেলে 9, 6 থেকে 5 গেলে 1, 5 থেকে 5 গেলে 0 আর 13, তাহলে 12, ঠিক আছে, 12.09 হচ্ছে ইভি হয়ে যাবে, ঠিক আছে। 10 থেকে 1 গেলে 9 আর হচ্ছে 5 থেকে 5 গেলে 0, হ্যাঁ, তাহলে 12.09 ইভি। তাহলে দেখো অপশান কোথায় রয়েছে, অপশান দেখো 12.09 কোথাও রয়েছে, দেখো অপশানে 12.09 কোথাও নেই, এই যে 12.1 আছে, তার মানে এটাকে রাউন্ড ফিগারে করে দিয়েছে, ঠিক আছে। কত করেছে 12.1 ইভি, ঠিক আছে, তার মানে কোনটা উত্তর হবে অপশান নম্বর ডি তোমার সঠিক উত্তর হয়ে যাবে, তাহলে এর সঠিক উত্তর কত হয়ে গেল অপশান নম্বর ডি হয়ে গেল, বুঝতে পারলে। তারপর দেখো আমরা চলে আসবো 14 দাগের কোশ্চেনে, ঠিক আছে, 13 দাগের কোশ্চেনে। 13 দাগের কোশ্চেন কী বলছে দেখো, 13 দাগের কোশ্চেন বলছে দেখো প্রদত্ত একটা বর্তনী দেওয়া আছে, এখানে V1 2 ভোল্ট থেকে 6 ভোল্ট পর্যন্ত বৃদ্ধি করলে প্রবাহ মাত্রার পরিবর্তন কত হবে। তাহলে বর্তনীটা এঁকে নেওয়া যাক। দেখো বর্তনীটা এইভাবে বলছে,
এইভাবে এখানে একটা ডায়োড লাগানো আছে, এখানে 3 ভোল্ট দিচ্ছে, এটা 150 ওহম রেজিস্ট্যান্স আছে, আর এটা হচ্ছে V1। এবারে দেখো V1টাকে কত থেকে 2 ভোল্ট থেকে কত ভোল্ট পর্যন্ত 6 ভোল্ট পর্যন্ত বাড়াবে বলেছে। এবার যদি খেয়াল করো, এই তো একটা ডায়োডের যদি আমি, এটা আমার পি সাইড হয়, এটা এন সাইড হয়, এটা যদি পজিটিভ দেই, এটা যদি নেগেটিভ দেই, তাহলে কিন্তু ডায়োড কিসে থাকে, ডায়োড হচ্ছে রিভার্স বায়াসে কাজ করে, অর্থাৎ পশ্চাৎবর্তী বায়াসে কাজ করে, সেক্ষেত্রে কোনো প্রকার কারেন্ট ফ্লো হয় না। এবার যখনই তুমি এখানে 2 ভোল্ট লাগাবে, দেখো 2 ভোল্টের থেকে এখানে দেখো পজিটিভ ভোল্ট বেশি হয়ে যাচ্ছে, তার মানে যখন V1 সমান 2 ভোল্ট, তখন I1 সমান কত হয়ে যাবে, I1 সমান 0 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, তাই না, 0 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে একদম কত ভোল্টে এসে কাজ করতে শুরু করবে, 6 ভোল্ট যদি দেওয়া হয় এখানে, তাহলে দেখো এখানে 3, এখানে 6, তার মানে কি, তখন এটা হচ্ছে পজিটিভ পেয়ে যাচ্ছে, ঠিক আছে, আর এটা হচ্ছে তখন নেগেটিভ পাচ্ছে, তাই না, এটা পজিটিভ পাচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ পাচ্ছে, তাই না, 6 ভোল্টেজ, 1 মিনিট, 6 ভোল্ট যখন দেবো, ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? তাহলে যখন আমি 6 ভোল্ট দিচ্ছি, তখন আমার ডিফারেন্সটা কত হচ্ছে, দেখো ডিফারেন্সটা কত হচ্ছে, দেখো V1 সমান, ঠিক আছে, V1 সমান কত হচ্ছে না, দেখো 6 ভোল্ট মাইনাস হচ্ছে 3 ভোল্ট, তার মানে কত পাচ্ছি আমি, 3 ভোল্টের ডিফারেন্স পাচ্ছি, কত ভোল্ট পাচ্ছি, 3 ভোল্টের ডিফারেন্স। আচ্ছা 1 মিনিট, এখানে যদি এটা পি হয় আর এটা যদি এন হয়, পি সাইডের মেজরিটি ক্যারেক্টার হচ্ছে হোল হয়, তাই না, হোল, তার মানে এখানে যদি পজিটিভ দেওয়া হয়, তাহলে তবেই বিকর্ষণ করে ও ওখানে যাবে, আর নেগেটিভ যদি দেওয়া হয়, এখানে তো ইলেকট্রন, তাহলে এ হচ্ছে বিকর্ষণ করে ওখানে যাবে, তার মানে এখানে পজিটিভ পেতে হবে, এখানে নেগেটিভ পেতে হবে, সেটা কোন ক্ষেত্রে হচ্ছে না, 6 ভোল্ট দেওয়ার ক্ষেত্রে হচ্ছে, তাহলে ডিফারেন্স কত পাচ্ছ তুমি, 3 ভোল্ট। তাহলে আমরা জানি কি V = IR জানি, তাই না, তাহলে I সমান কত হবে না, V/R, এখানে ভির মান কত, ডিফারেন্সটা কত, 3 ভোল্ট, তাহলে 3/150 হয়ে যাবে, তার মানে 3 × 3 3 × 5 = 15 3 × 0 = 0, 1/50 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে দেখো অপশান কত রয়েছে, দেখো অপশান সব মিলি অ্যাম্পিয়ারে দিয়েছে, তাই না, তাহলে এটাকে মিলি অ্যাম্পিয়ারে নিয়েছো, মিলি অ্যাম্পিয়ারে নিতে গেলে 1000 দিয়ে গুণ করে দাও, বাই 50 মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে, তাহলে 0 0 কাটলো, 5 দিয়ে কাটো, 5 2 10, 5 0 0, তার মানে কত বেরোলো, 20 মিলি অ্যাম্পিয়ার, 20 মিলি অ্যাম্পিয়ার, আর আগে তো 0 ছিল, তাহলে ডিফারেন্স কত হবে, 20 মিলি অ্যাম্পিয়ার, তার মানে কোনটা সঠিক উত্তর হবে, অপশান বি হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 13 দাগের হচ্ছে অপশান বি সঠিক উত্তর হয়ে গেল। চলে আসছি 14 দাগের এমসিকিউতে। 14 দাগের এমসিকিউ কী বলছে দেখো, 14 দাগের এমসিকিউ বলছে দেখো যে একটি মডেম ব্যবহার করা হয় বাহক তরঙ্গের ওপর তথ্য সংকেতের উপরিপাতের জন্য, ডিমডিউলেশনের জন্য, তথ্য বিবর্ধনের জন্য, একটি অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর ও তার বিপরীত প্রক্রিয়ার জন্য। তাহলে মডেম যেটা ব্যবহার করা হয় সেটা একটা অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর এবং তার বিপরীত প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ অপশান ডি তোমার হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসবো আমরা সমস্ত এমসিকিউতে, ঠিক আছে, চলে আসছি আমরা এমসিকিউতে। দেখো 1 দাগের 2 দাগের আই এমসিকিউ কী বলছে, 2 দাগের আই কী বলছে দেখো, যে বলছে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে বলরেখাগুলি কেমন হবে। দেখো এটা আগেই বলা হয়েছিল, একটা সুষম চৌম্বক ক্ষেত্রে বলরেখাগুলো কেমন হয় না, বলরেখাগুলো সম দূরত্ব বিশিষ্ট সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা হয়, ঠিক আছে। চলে আসবো অরের কোশ্চেন। দেখো 1 দাগের অর কী বলছে, 5 সেন্টিমিটার দীর্ঘ একটি দণ্ডচুম্বকের ভ্রামক 1 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার হলে প্রতিটি মেরুর শক্তি কত হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা ফর্মুলা কি জানি, আচ্ছা কী বলছে সেগুলো আগে লিখি। PM মানে চৌম্বক ভ্রামক কত বলছে, 1 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, ঠিক আছে। দৈর্ঘ্যটাকে আমি 12 মনে করলাম, ঠিক আছে, দৈর্ঘ্য 12 সমান আমায় কত বলেছে, 5 সেন্টিমিটার। দেখো ওটা তো মিটারে আছে, তাহলে এটা মিটারে নিয়ে যেতে হবে, তাহলে 5 × 10⁻⁻2 কী হয়ে যাবে, মিটার। আর QM আমরা জানি মেরু শক্তি হয়, QM সমান কী হয়, মেরু শক্তি হয়, ঠিক আছে। তাহলে আমরা ফর্মুলা কি জানি, PM সমান 2Q হচ্ছে 2QM × L হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো QM বের করতে হবে, তাহলে QM সমান কত হবে, PM/12 হবে। তাহলে PM এর ভ্যালু কত, PM এর ভ্যালু 1 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, তাহলে 1/12 এর ভ্যালু কত, 5 × 10⁻²। তার মানে দেখো 1/5 মানে 0.2 হবে, 0.2 × 10⁻² উপরে গেলে +2 হয়ে যাবে, একক হবে অ্যাম্পিয়ার মিটার। যদি আমি গুণ করে দিই কত আসবে, 20 অ্যাম্পিয়ার মিটার, ঠিক আছে। এটা তোমার সঠিক উত্তর হয়ে গেল 20 অ্যাম্পিয়ার মিটার, ঠিক আছে। চলে আসবো আমরা 2 দাগের 2 কোশ্চেন, ঠিক আছে। দেখো চলে আসছি আমরা 2 দাগের 2 নম্বর কোশ্চেন।
দেখো চলে আসছি আমরা 2-এর দাগের 2 নম্বর কোশ্চেন। দেখো 2 নম্বর কোশ্চেন কী বলছে। 2 নম্বর কোশ্চেন বলছে দেখো যে 0.1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ড পরিবাহীর 0.1 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রে 15 মিটার সেকেন্ড ইনভার্স বেগে চলছে। দণ্ডটির দৈর্ঘ্য চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্ব বরাবর আছে। দণ্ডটির দুপ্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে সেটা বের করতে বলছে। ঠিক আছে, আবিষ্ট তড়িৎচালক বল কত হবে। দেখো আমরা ফর্মুলা যেটা জানি সেটা হচ্ছে ই সমান বিএলভি সাইন থিটা, বিএলভি সাইন থিটা, যেখানে ইটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল, বিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, এলটা হচ্ছে দণ্ডের বা পরিবাহীর দৈর্ঘ্য, ভিটা হচ্ছে তার গতিবেগ। ঠিক আছে, হ্যাঁ, আর হচ্ছে তোমার হচ্ছে সাইন থিটা তো এখানে রয়েছে মাঝখানের কোণটা। তাহলে বি এর ভ্যালু কত দেওয়া আছে, বি এর ভ্যালু দেখো 0.1 বি এর ভ্যালু হচ্ছে 1 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার দিয়েছে নাকি, হ্যাঁ বি এর ভ্যালু কত দিয়েছে 1 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1 ইন্টু, 1 মিনিট দাঁড়াও এটা একটু দেখতে দাও, হ্যাঁ বি এর মান কত দিয়েছে, বি এর মান 0.1। ঠিক আছে, তাহলে বি এর মান 0.1 গুণিতক এল এর মান কত দিয়েছে 0.1, তাহলে 0.1 গুণিতক ভি এর মান কত দিয়েছে 15 মিটার সেকেন্ড ইনভার্স, তাহলে 15 গুণিতক দেখো সাইন থিটা, আর এখানে কি বলেছে যে লম্ব বরাবর, তার মানে সাইন থিটার মান কত ডিগ্রি হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে দেখো 0.1 যদি আমি গুণ করি কত আসবে 0.01 গুণিতক হচ্ছে 15 ইন্টু সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, তাহলে 15 দিয়ে গুণ করলে কত আসবে 0.15 ভোল্ট চলে আসবে। ঠিক আছে, এটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো ওর হচ্ছে অথবা, ওর অথবা 2-এর অথবা কি বলছে, এফ হার্জ ও সি ধারকত্বের একটি ধারকের প্রতিঘাত কত হবে। দেখো প্রতিঘাত কত হয় না, প্রতিঘাত এক্স সি সমান হবে 1/ωc, এটাকে এভাবেও লেখা যেতে পারে 1/2πfcও লেখা যেতে পারে। ঠিক আছে, যেখানে এফটা হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে, আচ্ছা চলে আসবো 3-এর দাগের কোশ্চেন। দেখো 3-এর দাগের কোশ্চেন কী বলছে, 3-এর দাগের কোশ্চেন বলছে দেখো I0 তীব্রতা সম্পন্ন একটি আপতিত আলোকরশ্মির সঙ্গে একটি পোলারয়েড 45 ডিগ্রি কোণে আনত থাকলে সমাবর্তনের পর পোলারয়েড থেকে নির্গত রশ্মির তীব্রতা কত হবে। তাহলে I0 তীব্রতা সম্পন্ন, তাহলে তীব্রতা কত বলেছে আমাকে, তীব্রতা বলেছে হচ্ছে I0। ঠিক আছে, আর কোণটার মান কত বলেছে, কোণটার মান হচ্ছে বলেছে 45 ডিগ্রি। আমরা ফর্মুলা কি জানি, I ড্যাশ সমান I0 cos স্কোয়ার থিটা। I0 এর ভ্যালু কত, I0 এর ভ্যালু I0ই আছে, তাহলে I0 cos স্কোয়ার থিটার মান 45 ডিগ্রি, তাহলে সমান দেখো I0 cos 45 ডিগ্রি ভ্যালু 1/√2 তার হোল স্কোয়ার হয়ে যাবে, তার মানে I0 বাই কত থাকবে 2, তার মানে সঠিক উত্তর হয়ে যাবে I0/2। ঠিক আছে, চলে আসবো আমরা 4-এর দাগের কোশ্চেন। দেখো 4-এর দাগের কোশ্চেন কী বলছে, 4-এর দাগের কোশ্চেন বলছে দেখো 47 ব্র্যাকেটে হচ্ছে 10 দেওয়া আছে, মানে এটা ডেসিমেল নাম্বার বা দশমিক সংখ্যায় দেওয়া আছে, সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলছে। তাহলে 47/10 এটাকে ডেসিমেল বাইনারিতে রূপান্তর করতে বলছে। ঠিক আছে, মানে 0-1 দিয়ে প্রকাশ করতে হবে। কিভাবে করব, দেখো 47 লিখলে এবার তুমি হচ্ছে ভাগ করতে থাকো, 2 দুগুণে 4, 2 3-এ 6, ক্যারি কত তোমার 1। ঠিক আছে, বা রিমাইন্ডার 1, 2 1 2, 2 1 2, ক্যারি হচ্ছে তোমার 1, 2 5 10, ক্যারি কত 1, 2 2 4, ক্যারি কত 1, 2 1 2, ক্যারি তোমার 0, 2 0 0, ক্যারি কত 1। এবার এদিক থেকে বসাতে হয়, তার মানে কত আসবে 1 0 1 1 1 1, বাইরে হচ্ছে 2, এটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, ওর সঙ্গে আরও একটা কোশ্চেন দিয়েছে দেখো, অথবা যেটা দিয়েছে সেটা হচ্ছে 1 1 1 1 1, বাইরে হচ্ছে বাইনারি সংখ্যায় দেওয়া আছে, এটাকে ডেসিমেলে প্রকাশ করতে বলছে। কী করে করবো না, এটা করার জন্য তোমায় কী করতে হবে, লিখে ফেলতে হবে যে 1 গুণিতক 2 প্লাস 1 গুণিতক 2 প্লাস 1 গুণিতক 2 প্লাস 1 গুণিতক 2 প্লাস 1 গুণিতক 2, এখান থেকে বসাবে 0 1 2 3 আর হচ্ছে 4, তাহলে 2-এর মাথায় 4 মানে কত 16, আর 2-এর মাথায় কিউব মানে 8, এটা তোমার হবে 4, এটা হবে 2 আর এটা হবে 1, তাহলে যোগ যদি করে ফেলো কত আসবে, যোগ করলে দেখো 8 4 12, 12 12 দিয়ে 14, 14 আর 16 30, 30 আর 1 31, তাহলে 31/10 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত আমরা MCQ আর 1 নম্বরের সমস্ত কোশ্চেন কিন্তু করে ফেললাম। ঠিক আছে, চলে আসবো 2-এর দাগের প্রশ্নে। দেখো 2 নম্বরের প্রশ্নে, 2 নম্বরের প্রশ্ন অর্থাৎ 3-এর দাগে। ঠিক আছে, 3-এর দাগের প্রশ্ন কি বলছে দেখো, 3-এর দাগের প্রশ্ন বলছে দেখো যে সমান সংখ্যক তড়িৎ কোষকে প্রথমে শ্রেণীতে ও পরে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, কোন শর্তে উভয় ক্ষেত্রে তড়িৎ প্রবাহ সমান হবে সেটা তোমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে সমান সংখ্যক তড়িৎ কোষকে প্রথমে শ্রেণীতে আর পরে সমান্তরাল সমবায়ে যুক্ত করেছে। তাহলে প্রথমে আমি শ্রেণীতে লাগিয়ে নিই, তাহলে মনে করলাম আমার কাছে এতগুলো কোষ আছে, কতগুলো কোষ আছে না n সংখ্যক কোষ আছে, n সংখ্যক কী রয়েছে কোষ রয়েছে। ঠিক আছে, তাহলে n সংখ্যক কোষ রয়েছে, তাহলে প্রত্যেকটা কোষের
তড়িৎ চালক বল কত ই, আভ্যন্তরীণ রোধ আর, কত সংখ্যক রয়েছে এন সংখ্যক কোষ রয়েছে, আর বাইরে যে রোধটা লাগানো আছে তার রোধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে আই এটা দিয়ে আসবে, এটা দিয়ে হচ্ছে ব্যাক করে আবার চলে যাবে, ঠিক আছে। তাহলে দেখো টোটাল যে আমার যে তড়িৎ চালক বলটা হবে, ঠিক আছে, তাহলে সেই তড়িৎ চালক বলটা মোট তড়িৎ চালক বল, ঠিক আছে, এখানে মোট তড়িৎ চালক বল কত হবে না এন ই হবে, আর মোট যে রোধটা হবে মোট রোধ কত হবে, সবগুলো তো সিরিজে আছে মানে শ্রেণী সমবায় আছে, তাহলে আর 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 করে কতবার এন বার, তাহলে এন আর প্লাস হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে প্রবাহ মাত্রা কত হবে I1 মনে করলাম, I1 সমান এনই বাই এন আর প্লাস হচ্ছে আর হবে, ঠিক আছে। এবারে এইগুলোকে যদি আমি আবার সমান্তরাল সমবায় লাগাই, মনে করো এইভাবে আমার কাছে লাগানো আছে, ঠিক আছে, এইভাবে হচ্ছে আমার কাছে লাগানো আছে, কত সংখ্যক না এন সংখ্যক কোষ লাগানো আছে, ঠিক আছে, এন সংখ্যক কোষ লাগানো আছে, তার সঙ্গে বাইরের একটা রোধ ক্যাপিটাল আর যোগ করা আছে। তাহলে প্রত্যেকটার হচ্ছে তড়িৎচালক বলই আর আভ্যন্তরীণ রোধ আর, বাইরের যে রোধটা তার হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে দেখো মোট যে তড়িৎচালক বল হবে, মোট তড়িৎ চালক বল যেটা হবে, মোট তড়িৎ চালক বল কত হবে না শুধুমাত্র ই হবে। আর মোট রোধের কথা যদি বলি, এই আরগুলো কিসে রয়েছে, সব হচ্ছে তোমার হচ্ছে সিরিজ প্যারালাল কম্বিনেশনে রয়েছে, অর্থাৎ সমান্তরাল সমবায় রয়েছে। তাহলে মনে করলাম ওর তুল্যরোধ আর ড্যাশ, তাহলে 1/r ড্যাশ সমান 1/r প্লাস 1/r প্লাস 1/r করে করে এন সংখ্যক হবে নাকি, এন সংখ্যক। তার মানে দেখো 1/r ড্যাশ সমান পাবো আমি n/r, এখান থেকে দেখো r ড্যাশ সমান কত বেরোবে r/n বেরোবে। তাহলে মোট যে রোধটা বেরোবে, মোট রোধ যেটা বেরোবে সেটা হচ্ছে r/n প্লাস হচ্ছে ক্যাপিটাল আর। যদি আমি একটু করে ফেলি তাহলে n লসাগু হবে, তাহলে r প্লাস nr হবে। তাহলে যে তড়িৎ প্রবাহটা হবে, অর্থাৎ এখান থেকে যে আইটা আসবে আর এখান থেকে যে রিটার্ন করবে, সেই I2 মনে করলাম, I2 সমান কত হবে না ই বাই হচ্ছে আর প্লাস এন আর বাই হচ্ছে এন। যদি ক্যালকুলেশন করে নিই এনটা উপরে চলে যাবে, তার মানে এনই বাই আর প্লাস এন ইন্টু ক্যাপিটাল আর। এবার আমাকে প্রশ্নে কি বলছে যে I1 আর I2টা কী হবে, সমান হবে, তাহলে সমান করে দাও। তাহলে এনই বাই এন আর প্লাস আর সমান এনই বাই আর প্লাস এন আর, ঠিক আছে। এনই ক্যান্সেল আউট হবে, তার মানে এখান থেকে কী পাবো যে এন আর প্লাস আর সমান আর প্লাস এন আর। তাহলে স্মল আরগুলোকে একধারে করো, ক্যাপিটাল আরগুলোকে একধারে করো। তাহলে এন আর প্লাস আর এপারে এলে মাইনাস আর, ওপরে এন আর থাকলো, প্লাস আর ওপরে গেলে মাইনাস আর। তাহলে বা এখান থেকে যদি আর কমন নিয়ে নাও তুমি কী পাবে, আর কমন নিয়ে নিলে কী পাবে, আর কমন নিলে n-1 থাকলো, ঠিক আছে। আর ওখান থেকেও আর কমন নিলে n-1 থাকলো, n-1 n-1 ক্যান্সেল আউট হলো, এখান থেকে আর সমান ক্যাপিটাল আর পেলে। তার মানে যে ব্যাটারির যে রোধগুলো বা উৎসের যে কোষের যে রোধগুলো সেটা বাইরের রোধের সঙ্গে সমান হতে হবে। তাহলে এখানে আমার 1-এর দাগেরটা 3-এর দাগেরটা হয়ে গেল, ঠিক আছে। চলে আসবো ওর অথবার কোশ্চেনে, ঠিক আছে। ওর হচ্ছে 1 মিনিট, ওর হচ্ছে অথবার কোশ্চেনে। দেখো অথবার কোশ্চেন কি বলছে, অথবা 3-এর দাগের অথবা কি বলছে দেখো, যে কোন অবস্থায় কোষের প্রান্তীয় বিভব প্রভেদ তড়িৎ চালক বল অপেক্ষা বেশি হয়, পোটেনশিওমিটার এবং মিটার ব্রিজের কার সুবিধা বেশি। আচ্ছা, প্রথম প্রশ্নটা বলছে কোন অবস্থায় কোষের প্রান্তীয় বিভব প্রভেদ তড়িৎ চালক বল অপেক্ষা বেশি হয়। মনে রাখবে যে যদি আমি এরকমভাবে লিখি যে হচ্ছে আমার কাছে একটা কোষ রয়েছে, ঠিক আছে, মনে করো আমার কাছে একটা কোষ রয়েছে যার তড়িৎ চালক বল ই আর আভ্যন্তরীণ রোধ আর, ঠিক আছে, বাইরে একটা রোধ রয়েছে ক্যাপিটাল আর হচ্ছে একটা রোধ রয়েছে। তাহলে আই এখান থেকে যাচ্ছে আর আই এখান থেকে রিটার্ন করছে। তাহলে এখান থেকে আমরা ই সমান কি লিখতে পারি, ভি প্লাস আই ইন্টু স্মল আর, ঠিক আছে। তাহলে এখান থেকে ভি সমান কত পাবো না ই মাইনাস আই আর পাবো, তাই না। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে ভি লেস দেন হচ্ছে ই, এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি ভি লেস দেন ই দেখতে পাচ্ছি। তাহলে ব্যাটারির মধ্যে তড়িৎ প্রবাহ যদি নেগেটিভ হয়, নেগেটিভ থেকে পজিটিভের দিকে প্রবাহিত হয়, সেক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটবে। ব্যাটারির মধ্যে তড়িৎ প্রবাহ যখন আমরা নিচ্ছি তখন হচ্ছে নেগেটিভ দিক থেকে পজিটিভের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, কিন্তু চার্জিংয়ের সময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে তড়িৎ প্রবাহ হয়, আর তখন হচ্ছে আই ইজিক্যাল টু নেগেটিভ হয়ে গেল। তার মানে ভি ইজিক্যাল টু ই, যেটা মাইনাস আই আর ছিল মাইনাস অফ মাইনাস আই আর হয়ে যাবে, ঠিক আছে। তার মানে তখন ই প্লাস হচ্ছে আই আর হয়ে যাবে, তখন ভি গ্রেটার দেন ই হবে, অর্থাৎ চার্জিংয়ের সময় এই ঘটনাটা ঘটে, ঠিক আছে। এর ডিটেলস যেটা সেটা তোমরা আমাদের পিডিএফে পেয়ে যাবে, ডিটেলসে কীভাবে লিখতে হবে, ঠিক আছে। তারপরে যেটা কোশ্চেন বলছিল যে দেখো যে পোটেনশিওমিটার ও মিটার ব্রিজের মধ্যে কার সুবিধা বেশি, না পোটেনশিওমিটারের সুবিধা কী হয় বেশি হয়, পোটেনশিওমিটারের সুবিধা বেশি হয়। চলে আসবো আমরা 4-এর দাগের কোশ্চেনে। দেখো 4-এর দাগের কোশ্চেন কী বলছে, 4-এর দাগের কোশ্চেন, ঠিক আছে।
দেখো 4 দাগের কোশ্চেন বলছে যে একটি অ্যামমিটারের পাল্লা n গুণ বাড়ানো হলো, অ্যামমিটারের রোধের কি পরিবর্তন হবে এবং কেন? ঠিক আছে, তাহলে অ্যামমিটারের পাল্লা n গুণ বাড়ানো হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমি যদি মনে করি যে একটা গ্যালভানোমিটারকে আমি অ্যামমিটার হিসাবে ব্যবহার করছি, সেক্ষেত্রে আমি কি করব না, সেক্ষেত্রে আমার সার্কিট ডায়াগ্রাম যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা গ্যালভানোমিটার থাকলো, ঠিক আছে, গ্যালভানোমিটার, সেখান থেকে হচ্ছে একটা কোষ যুক্ত আছে, ঠিক আছে, মনে করো সেই কোষটা হচ্ছে ভি তড়িৎচালক বল দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে এখানে একটা পয়েন্ট তৈরি হবে, এখানে একটা পয়েন্ট তৈরি হবে, আর গ্যালভানোমিটারের সঙ্গে প্যারালালে একটা শান্ট ব্যবহার করতে হবে এস, ঠিক আছে। মনে করলাম টোটাল প্রবাহ মাত্রা আই যাচ্ছে, সেখান থেকে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে আইজি প্রবাহ মাত্রা যাচ্ছে, তাহলে বাকিটা কার ভেতর দিয়ে যাবে? শান্টের ভেতর দিয়ে। তার মানে আই মাইনাস আইজি হচ্ছে কার ভেতর দিয়ে যাচ্ছে? শান্টের ভেতর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই প্রান্তের বিভব মনে করলাম V1, এই প্রান্তের বিভব মনে করলাম V2। তাহলে দেখো V1 মাইনাস V2 সমান কী হবে? টোটাল হচ্ছে আমার গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কত রোধ যাচ্ছে না, আইজি ইন্টু হচ্ছে জি, সমান কত হবে? আই মাইনাস আইজি ইন্টু হচ্ছে এস, কারণ শান্টের ভেতর দিয়ে এই প্রবাহ মাত্রাটা যাচ্ছে। তার মানে এই দুটো যদি সমান হয়ে যায়, এখান থেকে আমি কি লিখতে পারি দেখো, যে আই মাইনাস আইজি ইন্টু এস সমান হচ্ছে আইজি ইন্টু জি লিখতে পারি। বা এখান থেকে দেখো এস সমান আমি কি লিখতে পারি? এস সমান দেখো আইজি ইন্টু জি বাই আই মাইনাস আইজি লিখতে পারি। এবারে দেখো এই আইজিটাকে দিয়ে যদি উপরে নিচে ডিভাইড করে দিই, তাহলে এটা জি হয়ে গেল। বাই কত হবে না, আই বাই আইজি মাইনাস কত হবে? 1। এবার এই আই মাইনাস আইজির ভ্যালুটা এখানে কত বলছে? আই বাই আইজির ভ্যালুটা এন গুণ, মানে এন গুণ বাড়াবে বলেছে না, তাহলে এর ভ্যালু এন বলছে, তাহলে সমান কত হবে? জি বাই এন মাইনাস 1, তাই তো, জি বাই এন মাইনাস 1 হয়ে গেল। এবার যদি মোট রোধের কথা আমি বলি, প্রথম ক্ষেত্রে যে আমার রোধটা ছিল সেটা দেখো যে আমার এটা এর রোধ তো জি গ্যালভানোমিটারে, শান্টের রোধ এস, সেই প্যারালাল কম্বিনেশনে ছিল, তাই না? প্যারালাল কম্বিনেশন যদি থাকে তাহলে দেখো রোধ মনে করলাম 1/r, বা আর মনে করলাম তুল্য রোধ, তাহলে 1/g প্লাস কত হতো? 1/s। ক্যালকুলেশন করলে দেখো জি এস লসাগু হবে, ঠিক আছে। বা এভাবে করে দাও, 1/g থাকলো প্লাস এসের মান এটা বেরিয়েছে জি বাই এন মাইনাস 1, তাহলে 1/s এর মান এন মাইনাস 1/g বেরোবে, তাহলে এলসিএম তো জি হবে, তাহলে 1 প্লাস এন মাইনাস 1, এটারে কেটে গেল, তার মানে কত হয়ে গেল? n/g। তার মানে আর সমান কত বেরোবে? এন জি বাই এন বেরোবে। তার মানে আগে গ্যালভানোমিটারের যা রোধ ছিল তার কত গুণ হয়ে গেল না, 1/n গুণ কিন্তু হয়ে যাবে। অর্থাৎ গ্যালভানোমিটারের পাল্লা যদি n গুণ বাড়ানো হয়, সরি অ্যামমিটারের পাল্লা, অ্যামমিটারের পাল্লা যদি n গুণ বাড়ানো হয়, তাহলে অ্যামমিটারের রোধ আগের তুলনায় 1/n গুণ হয়ে যাবে। বুঝতে পারলে? ঠিক আছে, চলে আসছি আমরা দেখো পরের দাগের কোশ্চেন, অর্থাৎ অথবার কোশ্চেনে, 4 দাগের অথবা। 4 দাগের অথবা কী বলছে দেখো, 4 দাগের অথবা বলছে যে হ্যাঁ দেখো কি বলছে যে একটি চুম্বকিত ইস্পাতের তারকে বাঁকিয়ে এল অক্ষরের আকৃতি দেওয়া হলো। তাহলে একটা লম্বা তার ছিল, তাকে বাঁকিয়ে আমি কি করেছি? এল করে দিয়েছি, ঠিক আছে। এলের একটা বাহু 4 সেন্টিমিটার, একটা বাহু হচ্ছে 3 সেন্টিমিটার। বাঁকানোর আগে চৌম্বক ভ্রামক এম ছিল, তাহলে বাঁকানোর আগে চৌম্বক ভ্রামক কত ছিল না, চৌম্বক ভ্রামক ছিল এম। বাঁকানোর পরে সেটা কত পরিবর্তন হবে তোমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তাহলে এটা কিভাবে করা যেতে পারে দেখো, তাহলে বাঁকানোর আগে ঠিক আছে, বাঁকানোর আগে ইস্পাতের তারের, ইস্পাত বলেছে তো, হ্যাঁ ইস্পাতের তারের, ঠিক আছে, বা তারের লেখো না। বাঁকানোর আগে তারের দৈর্ঘ্য কত ছিল? দেখো বাঁকানোর আগে এটা 4 আর 3, তো এটা যখন লম্বা ছিল একটাই ছিল, তাহলে বাঁকানোর আগে তারের দৈর্ঘ্য ছিল 4 + 3 সমান হচ্ছে কত? 7 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে চুম্বকের যে মেরু শক্তি সমান কত হতো? মেরু শক্তি স্মল এম সমান কত হয়? চৌম্বক ভ্রামক বাই হচ্ছে তার দৈর্ঘ্যটা হয় এল, তাই না? চৌম্বক ভ্রামক বাই তার দৈর্ঘ্য কত হয়? এল হয়, তাই না? তার মানে দেখো এম বাই এল এর মান 7 ছিল, পরে দেখো এটা 4 আর 3 হয়েছে, তাহলে পরে যে মেরু শক্তিটা হবে সেটাকে আমি এম ড্যাশ মনে করলাম, ঠিক আছে। তাহলে এম ড্যাশ সমান কত হবে? এম ড্যাশ সমান কত হবে? দেখো এম ড্যাশ সমান হয়ে যাবে, আচ্ছা মেরু শক্তি সেম থাকবে, তাহলে এম বাই এল, তাহলে এম বাই এখন কতটা হচ্ছে দেখো, যে তোমার এখান থেকে দেখো তুমি, আচ্ছা এখান থেকে এম বাই সেন, আচ্ছা এমটা বের করতে বলছে, এম সমান তাহলে এম গুণিতক কত হবে? 7, তাই তো। চৌম্বক ভ্রামকের কতটা পরিবর্তন হবে জিজ্ঞেস করেছে নাকি?
হ্যাঁ, চৌম্বক ভ্রামক। তাহলে এখান থেকে দৈর্ঘ্যটা এর কত হবে? দৈর্ঘ্যটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, তার মানে √4 4² প্লাস কত হবে 3² 4 4 16 প্লাস 3 3 9, তার মানে √25 25, তার মানে কত বেরোবে 5 সেন্টিমিটার বেরোবে, তাই না? 5 সেন্টিমিটার বেরোবে। তার মানে দেখো এটা কত হবে 5। তার মানে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, যে আগে ছিল আমার হচ্ছে, এটা করার দরকার নেই, আগে ছিল m/7, এখন কত হয়ে যাচ্ছে কত হয়ে যাচ্ছে 5 হয়ে যাচ্ছে, তাই না? m/5 হয়ে যাচ্ছে, m/5। তাহলে কতটা পরিবর্তন ঘটছে, আগে যেটা m ছিল সেটা এখন কতটা পরিবর্তন হচ্ছে না, দেখো m ড্যাশ সমান, উপরে দিকে তুলি, m ড্যাশ সমান কত ছিল আমার m ইন্টু l ড্যাশ হবে। তার মানে m/7 গুণিতক এখন কত হয়ে গেছে না 5 হয়ে গেছে দৈর্ঘ্যটা, ঠিক আছে? তার মানে দেখো 5-এর 7 m হয়ে যাবে, তার মানে 5-এর 7 মানে কত 0.714 m, ঠিক আছে? এই পরিমাণ আগের তুলনায় এখন পরিবর্তন হবে, ঠিক আছে? চলে আসবো আমরা 5-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে? দেখো 5-এর দাগের কোশ্চেন কি বলছে 5-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে? 5-এর দাগের কোশ্চেন দেখো, 5-এর দাগের কোশ্চেন কী বলছে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের চৌম্বক ক্ষেত্রটি BY সমান এটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে তুলে নেই, BY সমান কত দেওয়া আছে না, BY সমান হচ্ছে 2 × 10⁻⁻7 সাইন 0.5 × 10⁻³ প্লাস 1.5 × 10⁻11t, ঠিক আছে? তাহলে টেসলা দেওয়া আছে, বলছে তরঙ্গটির কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, কীভাবে করতে পারবো না, দেখো এটাকে যদি আমরা যে স্ট্যান্ডার্ড যে ইকুয়েশানটা হয় তার সঙ্গে তুলনা করি, তাহলে B সমান কত হয় না, B0 সাইন ω/t প্লাস kx প্লাস মাইনাস kx হয়, ঠিক আছে? তার মানে দেখো B0-র ভ্যালু এখান থেকে কত পাচ্ছি না, B0-র ভ্যালু পাচ্ছি দেখো 2 × 10⁻⁻7, তাহলে 2 × 10⁻⁻7। ওমেগার ভ্যালু কত পাচ্ছি 1.5 × 10⁻11, তাহলে 1.5 × 10⁻11। আর কে এর মান কত পাচ্ছি, কে এর মান পাচ্ছি 0.5 × 10⁻³ তাহলে 0.5 × 10⁻³ পেলাম। তাহলে দেখো আমরা ওমেগা সমান কি জানি, ওমেগা সমান 2πn জানি, তাই না? তাহলে এখান থেকে n সমান কত বেরোবে, ω/2π বেরোবে। তার মানে দেখো ওমেগার ভ্যালু কত এটা, তাহলে 1.5 × 10⁻11 বাই হচ্ছে 2π। ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 2.387 × 10 হচ্ছে হার্জ হয়ে যাবে, ঠিক আছে? এটা তোমার এর সঠিক উত্তর হয়ে গেল। কম্পাঙ্ক বেরিয়ে গেল, ঠিক আছে? এটাই তোমার কম্পাঙ্ক। এবারে দেখো আমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে। তরঙ্গ দৈর্ঘ্য কী করে বের করব না, দেখো বেগ, কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ c সমান হচ্ছে ω/k হয়। তাহলে ওমেগার ভ্যালু কত এটা, তাহলে 1.5 × 10⁻11 বাই k, কে এর ভ্যালু এটা, তাহলে 0.5 × 10⁻³ ক্যালকুলেশন করলে কত পাবো 3 5 3 15 আর 10⁻11 আর 3 গেলে 14 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান c/n হয়। সির ভ্যালু বেরিয়ে গেছে 3 × 10⁻14 বাই n, n মানে কত 2.387 × 10⁻10, মানে যেটা কম্পাঙ্ক বেরিয়েছিল। ক্যালকুলেশন করলে কত পাবে, ক্যালকুলেশন করলে পাবে 12.568 × 10⁻³ মিটার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা তোমার হয়ে যাবে সঠিক উত্তর, বুঝতে পারলে? চলে আসছি আমরা 6-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে? 6-এর দাগের কোশ্চেন কী বলছে দেখো, যে হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন আছে অথচ তার বর্ণালীতে অনেকগুলি রেখা পাওয়া যায়, ব্যাখ্যা করো। বলে দিচ্ছি, একবার শুনে নাও, তোমরা এর ডিটেলসটা আছে আমাদের PDF তোমরা ডাউনলোড করলে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। দেখো হাইড্রোজেন বর্ণালীর যে কোনো উৎস অসংখ্য হাইড্রোজেন পরমাণু থাকে, ঠিক আছে? অর্থাৎ ওই উৎসে ইলেকট্রনও থাকে অসংখ্য। বিভিন্ন ইলেকট্রন বিভিন্ন মানের শক্তি গ্রহণ করে বিভিন্ন উদ্দীপিত স্তরে ওঠে। ফলে তারা যখন ভূমিস্তরে নেমে আসে তখন প্রতি জোড়া স্তরের মধ্যেই কিছু না কিছু ইলেকট্রনের সংক্রমণ হয় এবং প্রতি সংক্রমণের জন্যই একটি করে বর্ণালী রেখা পাওয়া যায়। এজন্য হাইড্রোজেন বর্ণালীতে বহু সংখ্যক রেখা পাওয়া যায়, ঠিক আছে? বুঝতে পারলে? চলে আসছি আমরা 7-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে? চলে আসলাম তাহলে 7-এর দাগে। 7-এর দাগে দেখো কী বলছে, বিস্তার বিরূপণ এবং কম্পাঙ্ক বিরূপণের মধ্যে পার্থক্য লেখো। এই পার্থক্য তোমরা বইতে পেয়ে যাবে, ঠিক আছে? আর না হলে আমাদের যদি PDF ডাউনলোড করো PDF-এও পেয়ে যাবে, ঠিক আছে? এখানে আর বলছি না। চলে আসছি দেখো আমরা বড় কোশ্চেনে, দেখো 8-এর দাগের কোশ্চেন, ঠিক আছে? তাহলে আমরা এই পর্যন্ত MCQ 1 নম্বরের কোশ্চেন আর 2 নম্বরের কোশ্চেন সব শেষ করে ফেললাম। চলে আসবো আমরা বড় কোশ্চেন অর্থাৎ 8-এর দাগের কোশ্চেনে। দেখো 8-এর দাগের কোশ্চেন কী বলছে,
দেখো 8 দাগের কোশ্চেন বলছে যে একটি ঘনকের মধ্যে শূন্য স্থানে 9 × 10⁻⁹ কুলম আধান বর্তমান, ঘনকের প্রতিতলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স কত হবে জিজ্ঞেস করছে। ঠিক আছে, তাহলে ঘনকের যদি আমরা ঘনকের কথা বলি, এরকম আমাদের হচ্ছে ঘনক হয়, তাই না? তাহলে ঘনকের কটা তল থাকে বলো? ঘনকের দেখবে 6টা তল থাকে, চারপাশে 4টে আর ওপরে নিচে 6টা তল থাকে। ঠিক আছে, তাহলে মোট আধান যদি আমার কিউ হয়, এখানে মোট আধান যদি আমি কিউ মনে করি, তাহলে ঘনকের 6টি তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স Q/ε0 কত হবে? Q/ε0। এবারে অতএব ঘনকের প্রতিটি তলের সঙ্গে বা একটি তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স, মোট তড়িৎ ফ্লাক্স তো এটাও 6টা তলে ভাগ হবে, মানে 1/6 × Q/ε0 হবে। তার মানে 1/6 × কিউ এর মান কত বলছে? কিউ এর মান 9 × 10⁻৯, তাহলে 9 × 10⁻৯ বাই ε0 এর মান কত হয়? 8.854 × 10⁻12। ঠিক আছে, ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 169.41 নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলে আসবো আমরা 8 দাগের আরেকটা কোশ্চেন, ওর সঙ্গে আরেকটা কোশ্চেন রয়েছে। দেখো 8 দাগের পরের কোশ্চেন কী বলছে যে ঘনকের এটা হয়ে গেছে, কোনো একটি স্থির তড়িৎ যন্ত্রের ধাতব গোলকের ব্যাস 1 মিটার। ঠিক আছে, তাহলে ব্যাস কত বলছে? ডি সমান 1 মিটার বলছে। বিভব এত ভোল্ট করার জন্য কি পরিমাণ আধান লাগবে? তাহলে বিভব ভি সমান কত করবে? 2.7 × 10⁻6 ভোল্ট করবে। তাহলে কত বিভব লাগবে? ঠিক আছে, তাহলে আর সমান কত হবে? দেখো ব্যাস দেওয়া আছে 1 মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 1/2 মিটার হয়ে যাবে, তাই না? এবারে ভি সমান আমরা কি জানি? ভি সমান 1/4πε0 Q/r জানি, তাই না? তাহলে এখান থেকে দেখো কিউ সমান কত বেরোবে? কিউ সমান বেরোবে ভি × 4πε0 × r। তাহলে ভি এর মান কত দেওয়া আছে এটা? তাহলে 2.7 × 10⁻6 × 4πε0 এর মান হবে 9 × 10⁻9, আর আর এর মান কত দেওয়া আছে? হাফ, তার মানে 1/2 কুলম। এবার এটা ক্যালকুলেশন করে নেবে, যেটা তোমার অ্যান্সার আসবে ওটাই হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে, সামথিং কুলম তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, চলে আসবো আমরা পরের কোশ্চেনে, 8 দাগের অথবা। ঠিক আছে, 8 দাগের অথবা কি বলছে? 8 দাগের অথবার কোশ্চেন যে একটি তড়িৎ ক্ষেত্র ই সমান এত সমীকরণ দ্বারা প্রকাশ পেলে তড়িৎ বিভবের সমীকরণ কি হবে? ঠিক আছে, তড়িৎ বিভব, তাহলে ই সমান কত বলছে? না, ই সমান বলছে y_i প্লাস xj, তড়িৎ বিভবের সমীকরণ মানে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে ই সমান আমরা কি জানি? ই সমান জানি -dv/dr। তাহলে এখান থেকে দেখো ডিভি সমান আমি কি লিখতে পারি? -e ডট হচ্ছে dr লিখতে পারি। ঠিক আছে, -e ডট dr, তার মানে সমান দেখো মাইনাস ই এর মান দেওয়া আছে y_i প্লাস xj, dr এর ভ্যালু কত হবে? না dxi প্লাস dyj প্লাস dz_k। ডট প্রোডাক্ট যদি করি, আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে জানি যে i কেবলমাত্র গুণ করলে 1 হয়, আর i_j_i এগুলো গুণ করলে কত হয়? 0 হয়ে যায়। তার মানে মাইনাস থাকলো y আর dx গুণ করে y dx হবে, প্লাস x আর dy গুণ করে x dy হবে। তার মানে মাইনাস এটাকে আমরা কি লিখতে পারি? d অফ xy। ঠিক আছে, এবারে দেখো ডিভির ভ্যালু এটা বেরোলো, তাহলে ভি সমান কত বেরোবে? ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন অফ -dxy, তাহলে ইন্টিগ্রেশন করলে কত বেরোবে? -xy প্লাস কিছু একটা ধ্রুবক বেরোবে। তাহলে এটাই তোমার হয়ে যাবে বিভবের হচ্ছে সমীকরণ। ঠিক আছে, নেক্সট বলছে দেখো কোশ্চেন যে স্থানে তড়িৎ প্রাবল্য 0 সেখানে তড়িৎ বিভবের প্রকৃতি কীরূপ? ঠিক আছে, তাহলে দেখো সেপারে চলে যাচ্ছি আমরা, ওর যে আর এক্সট্রা কোশ্চেন রয়েছে সেটার আলোচনায় চলে আসছি। ঠিক আছে, কোশ্চেন কি বলছে দেখো, এক মিনিট, কোশ্চেন কি বলছে দেখো, কোশ্চেন বলছে দেখো যে স্থানে তড়িৎ প্রাবল্য 0 সেখানে তড়িৎ বিভবের প্রকৃতি কত? তড়িৎ প্রাবল্য 0 বলেছে, তাহলে ই সমান আমরা কি জানি? ই সমান জানি হচ্ছে -dv/dx জানি, তাই না? এবারে যেখানে ইটা হচ্ছে কি ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, আর ভিটা কি? বিভব, ভিটা হচ্ছে বিভব। এবারে ভি যদি ধ্রুবক হয়, ভি সমান যদি ধ্রুবক হয়ে যায়, তাহলে dv/dx কী হবে? 0 হবে। তার মানে ই = 0 পাবো। সুতরাং আমি কি লিখতে পারি এখানে? সুতরাং ই যদি শূন্য হয় তাহলে
ভি হচ্ছে ধ্রুবক হবে। ই শূন্য হলে ভি কী হবে? ধ্রুবক হবে। ঠিক আছে, তাহলে যেখানে তড়িৎ প্রাবল্য শূন্য সেখানে তড়িৎ বিভবের একটা ধ্রুবক মান থাকবে। ঠিক আছে, চলে আসবো আমরা 9 দাগের কোশ্চেনে। দেখো 9 দাগের কোশ্চেন কী বলছে। 9 দাগের কোশ্চেন বলছে একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করো। দেখো এটা তোমরা বইতে পেয়ে যাবে, বইতে আছে, আমি আর করলাম না। নির্দিষ্ট দূরত্বে রাখা দুটি তড়িৎ আধানের মধ্যে একটি ধাতব পাত প্রবেশ করানো হলো, ক্রিয়াশীল তড়িৎ বলের কি পরিবর্তন ঘটবে। ঠিক আছে, তো এটা আমি বলে দিচ্ছি, এটাও তোমরা বইতে পেয়ে যাবে, তা আমি বলে দিচ্ছি। দেখো এটার আনসার কী হবে, যে যদি কোনো ধাতব হচ্ছে পাতকে মাঝখানে ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে দুটো বিন্দুর মধ্যে আধানের যে ক্রিয়াশীল বল মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের দেখবে ব্যস্তানুপাতিক হয়, তাই না? তাহলে এফ সমান কী হয়? 1/4 এপসিলন নট হয় না, তাই ব্যস্তানুপাতিক। তাহলে ধাতব পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান খুবই উচ্চ, প্রায় অসীম বলা যেতে পারে, সুতরাং আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান প্রায় শূন্য হবে। তাহলে কি বললাম, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল আধানের পরাবৈদ্যুতিক ধ্রুবকের সঙ্গে ব্যস্তানুপাতিক, ধাতব পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান খুবই উচ্চ, প্রায় অসীম, সুতরাং আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মানও প্রায় কী হবে? শূন্য কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা তোমার উত্তর হয়ে গেল। চলে আসছি আমরা পরের দাগের কোশ্চেনে, অর্থাৎ 10 দাগের কোশ্চেনে। দেখো 10 দাগের কোশ্চেন কী বলছে, তাহলে 10 দাগের কোশ্চেনে চলে আসছে। 10 দাগের কোশ্চেন কী বলছে, দেখো যে একটি 10 ওহম রোধের গ্যালভানোমিটার, তাহলে জির মান কত বলছে? জির মান বলছে 10 ওহম। ঠিক আছে, 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহে পূর্ণ বিক্ষেপ দেখায়, তাহলে আইজির ভ্যালু কত বলছে? 10 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 0.01 কী হবে? অ্যাম্পিয়ার হয়ে যাবে, তাই না? আচ্ছা, এটিকে 0 থেকে 5 ভোল্ট পাল্লার ভোল্টমিটারে কীভাবে পরিণত করব। ঠিক আছে, তাহলে কীভাবে পরিণত করব ভোল্টমিটারে সেটা জিজ্ঞেস করছে। তাহলে দেখো আমার যেটা হবে সেটা হচ্ছে এই যে গ্যালভানোমিটার থাকলো, এর সঙ্গে একটা বাইরের রোধ ইন্টারনাল রেজিস্ট্যান্স আর থাকলো। ঠিক আছে, এই পয়েন্টের বিভব যদি আমি VA মনে করি আর এই পয়েন্টের বিভব যদি VB মনে করি, ঠিক আছে, তাহলে VA মাইনাস VB সমান কত করতে হবে? 5 ভোল্ট করতে হবে, 0 থেকে 5 ভোল্ট বলেছে। ঠিক আছে, আবার দেখো VA মাইনাস VB সমান কি লিখতে পারি? IG ইন্টু এদের তুল্য রোধ কত হবে? G প্লাস R হবে। তার মানে দেখো জি আর সমান এখান থেকে কত পাবো? দেখো আর সমান কত পাবো না, আর সমান যদি বের করি, বা এটার ভ্যালু 5 দেওয়া আছে, আমার তো হচ্ছে আর এর মানটা দরকার, তাহলে এটা পুরোটাকে এপারে নিয়ে নাও, তাহলে আর প্লাস জি বা জি প্লাস আর সমান 5 কত পাবো? আইজি পাবো। আর এখান থেকে আর সমান কত পাবো? 5/IG মাইনাস হচ্ছে জি। তাহলে দেখো 5/IG ভ্যালু কত? আইজির ভ্যালু হচ্ছে 0.01, তাহলে 0.01 মাইনাস হচ্ছে জি এর ভ্যালু কত? 10, তাহলে 10, তার মানে কত আসবে? 500 মাইনাস 10, তার মানে 490 ওহম। তার মানে আমাকে ওই গ্যালভানোমিটারের সঙ্গে সিরিজে 490 ওহমের একটা রোধ লাগাতে হবে, লাগালে আমি পেয়ে যাব। ঠিক আছে, তারপরে পরের কোশ্চেন কী বলছে, দেখো পরের কোশ্চেন বলছে যে হচ্ছে বোর ম্যাগনেটন বলতে কী বোঝো। বোর ম্যাগনেটন বলা হয়েছে আগের ক্লাসগুলোতে, আর তোমাদের বইতেও পেয়ে যাবে, আর জন্য এখানে বলছি না। ঠিক আছে, তারপরে দেখো চলে আসছি অথবার কোশ্চেনে। ঠিক আছে, 11 দাগের অথবা। দেখো কি বলছে 10 দাগের অথবার কোশ্চেন। দেখো বলছে চৌম্বক প্রবণতার সঙ্গে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার সম্পর্ক স্থাপন করো। ঠিক আছে, চৌম্বক প্রবণতার সঙ্গে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার হচ্ছে সম্পর্ক স্থাপন করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি কি, আমরা জানি যে বি সমান কত হয় না, বি সমান হচ্ছে মিউ ইন্টু এইচ হয়, তাই না? বি সমান মিউ ইন্টু এইচ হয়। ঠিক আছে, বিটা যেখানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর এইচটা কি? এইচটা হচ্ছে চৌম্বক প্রাবল্য। ঠিক আছে, তাহলে বি সমান হচ্ছে মিউ ইন্টু এইচ হয়। আবার আমরা জানি যে বি সমান মিউ 0 ইন্টু এইচ প্লাস আবার এমও হয়, তাই না? এমটা কি? এমটা হচ্ছে চুম্বকন। ঠিক আছে, চুম্বকন। ঠিক আছে, বা চৌম্বক প্রবণতা বা চৌম্বক গ্রাহিতা, যা খুশি বলতে পারো। আবার দেখো এম সমান কি হয়? এম সমান কি হয়? এম সমান হচ্ছে কে ইন্টু আবার এইচ হয়। ঠিক আছে, কে এইচ হয়। তার মানে একসঙ্গে যদি আমি লিখি তাহলে বি এর ভ্যালু কত? মিউ এইচ। তাহলে এখানে যদি বসিয়ে দিই কী পাবো না, মিউ ইন্টু এইচ সমান হচ্ছে মিউ নট এইচ প্লাস হচ্ছে এম। ঠিক আছে, এইচ প্লাস এম সমান দেখো মিউ নট থাকলো, এইচও থাকলো, এবার এমের জায়গায় কে এইচ লিখবো, তাহলে প্লাস কে এইচ। এখান থেকে দেখো মিউ নট থাকলো,
তাহলে এইচটা যদি বাইরে কমন নেই তাহলে 1 প্লাস কে এইচ ভেক্টর হবে। তাহলে এখান থেকে দেখো মিউ বাই মিউ নট করতে পারি, এইচ এইচ তো ক্যান্সেল হয়ে যাবে। তার মানে মিউ বাই মিউ নট সমান হচ্ছে 1 প্লাস কে। আর মিউ বাই মিউ নটটাকে আমরা কি বলি? আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, অর্থাৎ মিউ আর সমান কত হবে? 1 প্লাস কে। তাহলে মিউ আর সমান কতকে বেরিয়ে গেল? 1 প্লাস কে। এটাই তোমার হচ্ছে মানে হচ্ছে সম্পর্ক। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। চলে আসবো আমরা পরের কোশ্চেনে। দেখো কি বলছে, ওর সঙ্গে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি যে এই যে বায়োট-সাভার্ট সূত্রের ভেক্টর রূপটি লেখো। দেখো বায়োট-সাভার্ট সূত্রের ভেক্টর রূপের কথা যদি আমরা বলি, ঠিক আছে, বায়োট-সাভার্ট সূত্র নর্মালি কি হতো? নর্মালি হতো ডেল্টা বি সমান হচ্ছে কে আই ডেল এল সাইন থিটা বাই হচ্ছে আর এর স্কোয়ার। ঠিক আছে, এর ভেক্টর রূপ যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? না দেখো এই যে যদি ভেক্টর রূপটা লিখতে চাই কিভাবে লিখতে পারবো? না আর ভেক্টর সমান আমরা কি জানি? আর ভেক্টর সমান হয় আর ক্যাপ হয়। ঠিক আছে, তাহলে ডেল্টা এল যদি ডেল্টা এল গুণিতক হচ্ছে আর ক্যাপ করি তাহলে তার যে মানটা বেরোবে সেটা কত বেরোবে? না ডেল্টা এল ইন্টু 1, আর ইউনিট ভেক্টরের ভ্যালু কত হয়? 1 ইন্টু কত বেরোবে? সাইন থিটা। তার মানে কত? ডেল্টা এল সাইন থিটা। ঠিক আছে, তাহলে দেখো এটাকে যদি ভেক্টর রূপে প্রকাশ করি তাহলে ডেল্টা বি ভেক্টর সমান মিউ 0/4 থাকলো। ঠিক আছে, মিউ 0/4 থাকলো ইন্টু মানে কে এর ভ্যালুটাকে আমরা এসআইতে প্রকাশ করছি, মিউ 0/4 থাকলো ইন্টু আই ডেল এল ক্রস হচ্ছে আর ক্যাপ বাই হচ্ছে আর স্কোয়ার। এটাই হচ্ছে ওর ভেক্টর রূপ হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে বায়োট-সাভার্ট সূত্রের ভেক্টর রূপ। চলে আসবো দেখো আমরা তার পরের কোশ্চেনে, অর্থাৎ 11 দাগের কোশ্চেনে। কি বলছে? একটি বিন্দু আলোক উৎসকে মিউ প্রতিসরাঙ্কের মাধ্যমে এইচ গভীরতা রাখা আছে। দেখাও যে মাধ্যমের উপরিতল থেকে শঙ্কুর যে বৃত্তাকার ভূমি দিয়ে আলো নির্গত হবে সেটির ব্যাসার্ধ হবে আর h/√μ²-1। দেখো এটা কোথা থেকে দিয়েছে বলি, এটা তোমাকে হচ্ছে সেই যে তোমাদের যে আলোর হচ্ছে প্রতিসরণে যে মাছের যে চক্ষুর, ঠিক আছে, মাছের চক্ষুর যে ভূমির যে ব্যাসার্ধ, মানে মাছের চক্ষুর যে ব্যাসার্ধটা হতো, মানে এরকম মাছ এরকম দৃষ্টিতে দেখতো, এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা বের করতে দিয়েছে। অর্থাৎ এটা তোমরা সহজেই বইতে কিন্তু পেয়ে যাবে। আলোকতন্তু কি? আলোকবাহী তন্তু হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এই ধর্মকে কাজে লাগিয়ে যে তন্তু প্রস্তুত করা হয় তাকে আমরা কি বলি? আলোক তন্তু বলি। ঠিক আছে, চলে আসবো আমরা ওর হচ্ছে অথবার কোশ্চেনে। ঠিক আছে, চলে আসছি ওর অথবার কোশ্চেনে। দেখো 11 দাগের অথবা কি বলছে, দেখো 11 দাগের অথবা কি বলছে যে প্রমাণ করো f1 f2 ফোকাস দৈর্ঘ্যে দুটি পাতলা লেন্সকে পরস্পর সংস্পর্শে রাখলে এদের তুল্য ফোকাস দৈর্ঘ্য হবে এত। ঠিক আছে, আর এদের লেন্সের ক্ষমতা 2 ডায়োপ্টার হলে এর ফোকাস দৈর্ঘ্য কত হবে সেটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে রিলেশানটা, এই রিলেশানটা কিন্তু তোমরা সহজে বইতে পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি না পাও আমি নাহলে করিয়ে দিচ্ছি। দেখো কি বলছে, তাহলে যে দুটো f1 f2 দুটো পাতলা লেন্সকে পরস্পর সমবায় রেখেছে, ফোকাস দৈর্ঘ্য f সমান কত বলেছে? f1 f2/f1 প্লাস f2, এটা তোমাকে প্রমাণ করতে হবে বলেছে। ঠিক আছে, তাহলে কীভাবে প্রমাণ করে যেতে পারে? দেখো মনে করলাম যে আমার কাছে দুটো লেন্স আছে। ঠিক আছে, এরকম দুটো পাতলা লেন্স আছে, এরকম করে দুটো পাতলা লেন্স একদম গায়ে গায়ে আছে। ঠিক আছে, এইভাবে আছে। তাহলে দেখো এখান থেকে আলোক রশ্মি যাবে, গিয়ে হচ্ছে এখানে পড়লো, পড়ার পরে এখান থেকে গিয়ে একটা রশ্মি তো এখানে প্রতিবিম্ব গঠন করার মানে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি গঠন করছে। ঠিক আছে, এখান থেকে গিয়ে অ্যাকচুয়ালি এখানে গঠন করছে, কিন্তু গঠন করার কথা ছিল কোথায়? এখানটাতে। ঠিক আছে, এটা মনে করলাম পি বিন্দু, এটা হচ্ছে আই বিন্দু, আর এটা হচ্ছে আই ড্যাশ বিন্দু। ঠিক আছে, এটা মনে করলাম L1 লেন্স, এটা হচ্ছে L2 লেন্স। ঠিক আছে, তাহলে L1 লেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, L1 লেন্সের ক্ষেত্রে যদি প্রতিসরণের সূত্র বসাই তাহলে আমার সূত্রটা কী ছিল? 1/v - 1/u = 1/f। তাহলে এর যদি সব 1 1 ধরি তাহলে 1/v1 প্লাস মাইনাস 1/u, বস্তুরত তো ইউ, তার মানে 1/u সমানের ফোকাস দৈর্ঘ্য f1 মনে করলাম, তাহলে 1/f1। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম লেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, আর L2 লেন্সের ক্ষেত্রে যদি আমি মনে করি তাহলে 1/v মানে এটাই হচ্ছে ওর প্রতিবিম্ব দূরত্ব এখান থেকে, 1/v মাইনাস হচ্ছে 1/v1, কারণ যেটা এর ক্ষেত্রে প্রতিবিম্ব সেটা এর ক্ষেত্রে বস্তু। ঠিক আছে, অর্থাৎ এটা 1/v1 সমান কত হবে? 1/f2 হবে। এটা তোমার হচ্ছে দ্বিতীয়
লেন্সের ক্ষেত্রে চলে এলো। ঠিক আছে, তাহলে ফোকাস তো যে আমি মনে করলাম যে এটা একটা সমবায় আকারে কাজ করছে, তাহলে তুল্য যে লেন্সটা হবে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে না, তার ক্ষেত্রে যদি লাগাই তাহলে মানে এই দুটোর পরিবর্তে যদি আমি একটা লেন্স লাগাই তাহলে 1/v মাইনাস 1/u ইজিক্যাল টু কত হবে 1/f। ঠিক আছে, তাহলে 1/v মাইনাস 1/u, তাহলে 1/v যদি ভ্যালু বের করি তাহলে এখান থেকে আমি কত পাবো না 1/f2 প্লাস হচ্ছে 1/v1 মাইনাস 1/u যদি বলি ওটাকে উপরে নিয়ে চলে যাও তাহলে 1/v1, তাহলে 1/v1 প্লাস কত হবে 1/f1 সমান হচ্ছে 1/f, এটা ক্যান্সেল আউট হবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 1/f সমান 1/f1 প্লাস 1/f2, তাহলে এখান থেকে কি পাচ্ছি 1/f সমান f1 f2 হচ্ছে আমার লসাগু, তাহলে উপরে কত আসবে f1 প্লাস f2, তার মানে এখান থেকে আমি f সমান কত পাবো f1 f2 বাই হচ্ছে f1 প্লাস f2। এটা হচ্ছে আমার এখানে প্রমাণ কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। দেখো তারপরে আমরা চলে আসবো 12 দাগের কোশ্চেনে। ঠিক আছে, দেখো 12 দাগের কোশ্চেন কি বলছে। 12 দাগের কোশ্চেন দেখো, 12 দাগের কোশ্চেন বলছে দেখো যে ইয়ংয়ের ব্যতিচার সম্পর্কিত পরীক্ষায় রেখাচিত্র দুটির পারস্পরিক দূরত্ব ছিল 0.5 মিলিমিটার এবং রেখাচিত্রের তল থেকে পর্দার দূরত্ব 100 সেন্টিমিটার। দেখা গেল চতুর্থ উজ্জ্বল পটি দ্বিতীয় অন্ধকার পটি থেকে 2.945 মিলিমিটার দূরে অবস্থিত। ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, আলোর সমবর্তন সংক্রান্ত বুস্টের সূত্র। আচ্ছা, তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এখানে। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটা যদি আমরা করি তাহলে কিভাবে হবে দেখো, চেষ্টা করছি। দেখো আমরা দেখো আমরা জানি যে হচ্ছে পটির দূরত্ব কি হয়, আমরা জানি যে পটির দূরত্ব, ঠিক আছে, পটির দূরত্ব সমান কি হয় না 2 গুণিতক 2.5 ইন্টু ঝালোর প্রস্থ হয়, তাই না। পটির দূরত্ব সমান 2.5 ইন্টু ঝালোর প্রস্থ হয়। ঠিক আছে, তাহলে আমরা যদি এবার একটা যদি গ্রাফ অঙ্কন করি দেখো কেমনভাবে আসবে ছবিটা না, এইভাবে থাকলো। এদিকে আমার কি কাজ করছে উজ্জ্বলতা কাজ করছে, এদিকে কি কাজ করছে উজ্জ্বলতা কাজ করছে এদিকে। ঠিক আছে, আর এদিক বরাবর হচ্ছে আমার কি কাজ করছে দূরত্ব কাজ করছে। তাহলে এদিক বরাবর যদি দূরত্ব কাজ করে তাহলে গ্রাফটা কীরকম আছে দেখো, গ্রাফটা হচ্ছে এরকম ধরনের একটা গ্রাফ আছে, এরকম ধরনের একটা গ্রাফ আছে, এরকম একটা গ্রাফ চলে এলো। তাহলে এবার প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলছে দেখো দ্বিতীয় অন্ধকার পটি, তাই না। এই যে দেখো চতুর্থ উজ্জ্বল পটি আর দ্বিতীয় অন্ধকার পটি, দ্বিতীয় অন্ধকার পটি কোনটা হবে দেখো, দ্বিতীয় অন্ধকার পটি হবে এটা সেকেন্ড হচ্ছে অন্ধকার পটি অর্থাৎ ডার্ক স্পট হবে। আর চতুর্থ যে উজ্জ্বল পটি হবে সেটা কোনটা হবে দেখো 1 2 3 4। ঠিক আছে, অর্থাৎ এইটা হবে আমার চতুর্থ উজ্জ্বল পটি। ঠিক আছে, ফোর্থ হচ্ছে উজ্জ্বল পটি, এটা চতুর্থ উজ্জ্বল পটি এটা হবে। ঠিক আছে, উজ্জ্বল পটি এটা হবে। ঠিক আছে, এবার দেখো ঝালোর প্রস্থ যদি আমি ওয়াই মনে করি, ঠিক আছে, আমি মনে করলাম যে ঝালোর প্রস্থ, ঠিক আছে, ঝালোর প্রস্থ সমান আমি ওয়াই মনে করলাম। ঝালোর প্রস্থ যদি ওয়াই মনে করি তাহলে কি হবে এই সূত্রটা অনুযায়ী 2.5 ইন্টু হচ্ছে ওয়াই সমান হচ্ছে কত দেওয়া আছে দেখো, আমার অন্ধকার দ্বিতীয় অন্ধকার পটির আর চতুর্থ উজ্জ্বল পটির দূরত্ব কত দেওয়া আছে 2.94 মিলিমিটার, তাই তো। তাহলে 2.945 মিলিমিটার। ঠিক আছে, এখান থেকে দেখো বা ওয়াই সমান কত বেরোবে না 2.945 বাই কত বেরোবে 2.5। ঠিক আছে, এটা যদি ক্যালকুলেশন করো কত পাবে 1.178 মিলিমিটার তোমরা পাবে। তার মানে এটা যদি সেন্টিমিটারে নিয়ে যাই 0.1178 কী হয়ে যাবে সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা জানি যে ওয়াই সমান কী হয়, ওয়াই সমান d/2d ইন্টু ল্যামডা হয়। ঠিক আছে, তাহলে ল্যামডা সমান এখান থেকে কত পাবো দেখো, ল্যামডা সমান আমরা পাবো যে হচ্ছে 2d ইন্টু ওয়াই বাই হচ্ছে D পাবো। দেখো 2ডির মান কত দেওয়া আছে, 2ডির মান দেখো দেওয়া আছে এই যে 0.5 মিলিমিটার, তাই না। তাহলে 0.5 ইন্টু ওয়াইয়ের মান কত বেরোলো 0.1178, তাহলে 0.1178 ডিভাইডেড বাই D, ডির মান কত দেওয়া আছে দেখো এই যে 100 সেন্টিমিটার, তাহলে বাই কত হয়ে যাবে 100। এবার এটাই যদি তোমরা ক্যালকুলেশন করো কত পাবে না 5890 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার পাবে। তার মানে কত হবে 5890 হচ্ছে আর্মস্ট্রং হয়ে যাবে। এটাই তোমার সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, চলে আসবো ওর সঙ্গে যে কোশ্চেনটা আছে সেটাতে। ঠিক আছে, অর্থাৎ ওর সঙ্গে যে কোশ্চেনটা আছে সেটাতে চলে আসবে। দেখো ওর সাথে যে কোশ্চেনটা আছে সেটা কি বলছে দেখো, ওর সাথে যে কোশ্চেনটা সেটা বলছে আলোর সমাবর্তন সংক্রান্ত ব্রুস্টারের সূত্রটি লেখো। দেখো বুস্টারের সূত্র কী লিখবে তুমি, বুস্টারের সূত্র লিখবে যে আমরা জানি যে tan IP, ঠিক আছে, tan IP সমান হচ্ছে মিউ হয়। ঠিক আছে,
তাহলে সূত্রটা কি লিখবে? সূত্রটা লিখবে তুমি যে সমবর্তন কোণের, ঠিক আছে, সমবর্তন কোণের ট্যানজেন্টের মান, সমবর্তন কোণের ট্যানজেন্টের মান সংখ্যাগতভাবে প্রতিসারক মাধ্যমের প্রতিসরাঙ্কের সমান, ঠিক আছে, প্রতিসরাঙ্কের সমান। তাহলে ব্রুস্টারের সূত্র কি হলো না সমবর্তন কোণের ট্যানজেন্টের মান সংখ্যাগতভাবে প্রতিসরাঙ্ক মাধ্যমের প্রতিসরাঙ্কের হচ্ছে সমান। তাহলে এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সমবর্তন কোণ, ঠিক আছে, সমবর্তন কোণের ট্যানজেন্টের মানটা প্রতিসারক মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে সমান হয়, এটা তোমার হচ্ছে সূত্র হয়ে গেল। তারপরে দেখো আমরা চলে আসবো কত দাগের কোশ্চেনে না 13 দাগের কোশ্চেন, ঠিক আছে, চলে আসছি আমরা 13 দাগের কোশ্চেনে, ঠিক আছে। 13 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 13 দাগের কোশ্চেন বলছে যে তেজস্ক্রিয় বিঘটনের সূত্রটি লেখো, ঠিক আছে। তেজস্ক্রিয় বিঘটনের সূত্র তোমরা কিন্তু বইতেই পেয়ে যাবে, ঠিক আছে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো সূত্রটা তোমরা কি লিখবে, সূত্রটা তোমরা লিখবে দেখো যে সূত্রটা লিখবে যে সময়ের সাপেক্ষে, ঠিক আছে, সময়ের সাপেক্ষে বিঘটনের হার সেই মুহূর্তে উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যার সমানুপাতিক। তাহলে সূত্রটা আমার কি হয়ে যাবে না সময়ের সাপেক্ষে বিঘটনের হার সেই মুহূর্তে উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যার সমানুপাতিক। এর গাণিতিক রূপ যদি আমরা বলি তাহলে মনে করলাম আমি টি সময়ে কোনো একটা তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা হচ্ছে n, ঠিক আছে, ডিটি সময় ধরে তেজস্ক্রিয়তা চলার পরে তার ডিএন সংখ্যক পরমাণু হচ্ছে বিঘটিত হলো। তাহলে বিঘটনের হার, ঠিক আছে, বিঘটনের হার কত হবে না বিঘটনের হার সমান ডিএনডিটি হবে, ঠিক আছে, ডিএনডিটি। এই ডিএনডিটিটা কার সঙ্গে সমানুপাতিক হবে না এই ডিএনডিটিটা তোমার হচ্ছে প্রাথমিক যে সংখ্যা ছিল পরমাণুর সংখ্যা তার সঙ্গে সমানুপাতিক হয়ে যাবে, ঠিক আছে। আর এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমরা ল্যামডা কনস্ট্যান্ট নিয়েছি, সেগুলো তোমরা জানো, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা ওর হচ্ছে যে সেকেন্ড পার্টটা আছে সেই সেকেন্ড পার্টে, ঠিক আছে। সেকেন্ড পার্ট কি বলছে দেখো, বলছে বিশুদ্ধ 66 CU পরমাণুর 7/8 অংশ 15 মিনিটে জেডেনে পরিণত হয়। 66 CUর অর্ধায়ু কত, এটা আমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে, ঠিক। তাহলে দেখো এখানে যে সূত্রটা লাগাবো সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে আমার n = n0 e টু দি পাওয়ার -λt। এবারে দেখো 7/8 অংশ কি হয়েছে 15 মিনিটে আমার হচ্ছে বিয়োজন হয়ে গেছে, তাই না, 15 মিনিটে বিয়োজন হয়ে গেছে। তাহলে কিভাবে করতে পারবো না দেখো এনটা কি ছিল, এনটা হচ্ছে টি সময় পরে কতগুলো তোমার অণু পড়ে আছে, তাহলে 8টার মধ্যে 7টা বিয়োজন হয়ে গেছে, তার মানে কি এক অংশ পড়ে আছে, তাই না, তাহলে একটা পরমাণু পড়ে আছে, তার মানে দেখো কত অংশ পড়ে আছে 1/8 অংশ এখন আমার পড়ে আছে, তাই না। তাহলে এনের মান হয়ে যাবে 1/8। n0টা কি, n0টা হচ্ছে যে কতগুলো n0টা হচ্ছে আমার কি না যে কতগুলো একদম প্রথমে কতগুলো অণু ছিল, ঠিক আছে, প্রথমে তাহলে আমার কতগুলো অণু ছিল আমি মনে করলাম প্রথমে আমার একটা অণু ছিল, তাহলে 1, তাহলে e টু দি পাওয়ার -λ, আর টি এর মান কত 15 মিনিট, ঠিক আছে। 15 মিনিটটা কিন্তু মিনিটেও রাখতে পারো, সেকেন্ডেও নিয়ে যেতে পারো। তাহলে 15 মিনিট কিন্তু আমি সেকেন্ডে নিয়ে চলে যাই, ঠিক আছে, তাহলে 15 মিনিটকে সেকেন্ডে নিয়ে চলে গেলে কত হবে 15 গুণিতক হচ্ছে 60 সেকেন্ড হয়ে যাবে, তার মানে 900 সেকেন্ড, ঠিক আছে। তার মানে এখানে 900 বসিয়ে দিলে এবার এটা ক্যালকুলেশন করলে তুমি ল্যামডার মান কিছু একটা পেয়ে যাবে, তাই না। ল্যামডার মান যদি পেয়ে যাও আমাকে অর্ধায়ু বের করতে বলছে, আমরা টি সমান কি জানি 0.693 কি হয় ল্যামডা হয়, এখান থেকে তুমি অর্ধায়ু কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে আশা করি, ঠিক আছে। চলে আসছি আমরা পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলতে হচ্ছে 13 দাগের অথবা, ঠিক আছে, 13 দাগের অথবার কোশ্চেন কি বলছে দেখো, দেখাও যে He+ পরমাণুর দ্বিতীয় কক্ষের ইলেকট্রনের গতি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ইলেকট্রনের গতির সমান, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারবো, দেখো আমরা Vn সমান কি জানি না, আমরা Vn ইলেকট্রনের গতিবেগ Vn সমান জানি 1/4πε0 z² NH/2π জানি, তাই তো। এবারে দেখো যদি আমরা হিলিয়াম পরমাণুর
কোন কক্ষের কথা, ইলেকট্রনের কথা বলছি, দ্বিতীয় কক্ষের, ঠিক আছে। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ইলেকট্রনের গতির সঙ্গে সমান বলছি, ঠিক আছে। তাহলে V1 সমান যদি আমি মনে করি তাহলে 1/4πε0, ঠিক আছে। জেডের মান কত হবে, দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে জেডের মান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার, ঠিক আছে, বাই 1 ইন্টু এইচ বাই কত হবে 2π, ঠিক আছে। আর যদি আমরা হিলিয়ামের কথা বলি V2 সমান কত হবে 1/4πε0 জেড স্কোয়ার বলছি। হিলিয়ামের জেডের মান কত হয় 2 হয়, তাহলে 2 স্কোয়ার বাই এর মান দ্বিতীয় কক্ষ বলছে, হিলিয়ামের দ্বিতীয় কক্ষ, তাহলে 2h/2π, তাহলে 2 কী হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। দেখতে পাচ্ছি এখান থেকে V1 সমান কত হবে V2, তার মানে এদের গতিবেগ কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। দেখো তারপরে ওর সঙ্গে কি কোশ্চেন রয়েছে, ওর সঙ্গে যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো বলছে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্যস্থানের কম্পাঙ্ক 5 × 10⁹ হার্টজ, এটির তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে। তাহলে কম্পাঙ্ক দেওয়া আছে, আমাকে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে। তো চলো করা যাক। দেখো এর সঙ্গে যে কোশ্চেনটা রয়েছে, দেখো আমাকে নিউর মান বলে দেওয়া আছে কত না, নিউর মান বলে দেওয়া আছে কত না 5 × 10⁻19 হার্টজ, তাহলে 5 × 10⁻19 হার্টজ, ঠিক আছে। এবার আমরা দেখো নিউ সমান কি জানি, c/λ জানি। এখান থেকে দেখো ল্যামডা সমান কি লিখতে পারবো, c/ হচ্ছে নিউ লিখতে পারবো। তাহলে সির মান কত হয় 3 × 10⁸ বাই নিউর মান কত 5 × 10⁻19, ঠিক আছে। ভাগ করে দেবে কত আসবে 0.06 × 10⁻10 হচ্ছে মিটার চলে আসবে, তাই না। তার মানে 0.06 হচ্ছে আর্মস্ট্রং, এটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো আমরা পরের, অর্থাৎ 14 দাগের কোশ্চেনে, ঠিক আছে। চলে আসছি আমরা 14 দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো 14 দাগের কোশ্চেন কী বলছে, 14 দাগের যে ফার্স্ট কোশ্চেন বলছে, দেখো আলোক তড়িৎ নিঃসরণের সূচনা কম্পাঙ্ক কী। দেখো এটা তোমরা বইতে পেয়ে যাবে, এটা আমি বলছি না, ঠিক আছে। তারপরে যে কোশ্চেনটা আছে দেখো 25 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি উৎস প্রতি সেকেন্ডে কতগুলি ফোটন উৎপন্ন করবে, নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 আর্মস্ট্রং, এইচের মান তোমাকে এখানে বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো ল্যামডার মান কত বলছে না, ল্যামডা সমান বলছে আমাকে যে 6000 আর্মস্ট্রং, তাই তো 6000 আর্মস্ট্রং, তার মানে কত 6000 আর্মস্ট্রং মানে 6000 গুণিতক 10⁻−10 মিটার, ঠিক আছে। আচ্ছা সি আমরা কত জানি, সি আমরা জানি 3 × 10⁸8 মিটার পার সেকেন্ড হয়, তাই তো। আচ্ছা আমি মনে করলাম যে উৎসের ক্ষমতা কত না পি, উৎসের ক্ষমতা কত মনে করলাম, ক্ষমতা হচ্ছে আমার হচ্ছে পি মনে করলাম। সেই পি এর মান কত দেওয়া আছে না, দেখো 25 ওয়াট বলে দিয়েছে, তাহলে 25 ওয়াট, ঠিক আছে। আর এইচের মান কত দেওয়া আছে, এইচের মান দেওয়া আছে দেখো 6.62 × 10⁻34 জুল সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা সূত্র কি জানি না, এন সমান হচ্ছে P/H নিউ হয়, এন সমান কি P/H নিউ, ঠিক আছে। এনটা কি ফোটনের এনটা হচ্ছে ফোটনের সংখ্যা, ঠিক আছে। তাহলে দেখো পি থাকলো, এইচ থাকলো, নিউ সমান আমরা c/λ জানি, তাহলে ল্যামডাটা ওপরে চলে যাবে, তার মানে p/λ কত হয়ে যাবে hc। এবারে পি এর মান কত 25, ল্যামডার মান এটা, তাহলে 6000 × 10⁻−10 ডিভাইডেড বাই দেখো এইচ এর মান দেওয়া আছে 6.62 × 10⁻34 ইন্টু সির মান আমরা জানি 3 × 10⁸8, ঠিক আছে। এই ভ্যালুগুলো বসিয়ে দেবে, দিলে অ্যান্সার কত আসবে 7.55 × 10⁻19, এটা অ্যান্সার আসবে তোমার, ঠিক আছে। তাহলে এতগুলো প্রোটন হচ্ছে তোমার পাস করছে, তাহলে এটা হয়ে গেল। চলে আসবো আমরা হচ্ছে অথবার কোশ্চেনে, 14 দাগের অথবার কোশ্চেনে। দেখো 14 দাগের অথবার কোশ্চেন কি বলছে, বলছে দেখো যে ডি ব্রগলির প্রকল্পটি লেখো, ঠিক আছে। ডি ব্রগলির প্রকল্প তোমরা সবাই হচ্ছে ওটা বইতে পেয়ে যাবে, ওটা একদম ইজি, তোমরা জানো, ঠিক আছে। আশা করি ওটা আর বলতে হবে না, তাই না। তাহলে পরের কোশ্চেনে চলে আসছি। পরের কোশ্চেন কি বলছে দেখো, যে কত বিভব প্রভেদ দিয়ে ইলেকট্রনকে ত্বরান্বিত করলে ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য 0.6 আর্মস্ট্রং হবে। তাহলে ল্যামডার মান কত বলছে 0.6 আর্মস্ট্রং বলছে, ঠিক আছে। ইলেকট্রনের ভর এম ইর মান দেওয়া আছে 9.11 × 10⁻31 কেজি দেওয়া আছে। আধান কত দেওয়া আছে, ই এর মান শুধু 1.6 × 10⁻19 কুলম দেওয়া আছে, ঠিক আছে। আর এইচ এর মান কত দেওয়া আছে 6.62 × 10⁻34 জুল সেকেন্ড দেওয়া আছে। তাহলে কত বিভব প্রভেদ প্রয়োগ করতে হবে সেটা আমাকে জিজ্ঞেস করেছে। তো দেখো এটাকে কিভাবে করা যেতে পারে, দেখো আমরা জানি ল্যামডা সমান কত হয়, h/, হচ্ছে mv হয়, ঠিক আছে। আবার ½ mv² অর্থাৎ যে ইলেকট্রন, ওই যে ইলেকট্রন বলছে
হ্যাঁ, ইলেকট্রনের গতিশক্তিটা কার সঙ্গে সমান হয় না ইভির সঙ্গে সমান হয়, যেখানে ইটা হচ্ছে ইলেকট্রনের আধান, ভিটা হচ্ছে বিভব প্রভেদ, যত বিভব প্রভেদের মধ্যে দিয়ে ওকে হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো আমরা এখানে কি লিখতে পারি যে বা mv স্কোয়ার সমান এই দুইটা ওপারে গিয়ে গুণ হবে, তার মানে 2 ইভি হয়ে যাবে, তাই না? এবারে দেখো উভয় পাশে যদি আমি m দিয়ে গুণ করি তাহলে এধারে m স্কোয়ার ভি স্কোয়ার হবে, ওধারে 2 MEV হয়ে যাবে। তাহলে বা mv সমান কত হবে না স্কোয়ারটা ওপরে রুট ওভার হবে 2 MEV হয়ে যাবে। তার মানে দেখো ল্যামডা সমান h/mv ছিল, তাহলে ল্যামডা সমান h/mvর মান কত বেরোলো রুট ওভার 2 MEV বেরোলো। ঠিক আছে, এবার আমাকে বলছে বিভব প্রভেদের মান বের করতে, তাহলে বা দেখো এটা যদি এপারে চলে আসছে রুট ওভার 2 MEV সমান হচ্ছে h/ল্যামডা হবে। তাহলে বা যদি আমি স্কোয়ার করে দিই তাহলে 2 MEV সমান h² বাই হচ্ছে ল্যামডা স্কোয়ার হবে। এখান থেকে দেখো ভি সমান কত পাবো না h² বাই ল্যামডা স্কোয়ার ইন্টু 2 ME হবে। এবার যদি তুমি খেয়াল করো এখানে দেখো এইচের মান তুমি জানো, এইচের মান জানো তুমি, আচ্ছা ল্যামডার মান তুমি জানো, ঠিক আছে, এর মান তুমি জানো, আর এর মানও তুমি জানো। শুধু এখানটাকে এটাকে হচ্ছে মিটারে করে নিতে হবে, অর্থাৎ 0.6 × 10⁻⁻10 মিটার হয়ে যাবে। ঠিক আছে, বসিয়ে দিলে তোমার কিন্তু বিভব প্রভেদ কতটা লাগবে সেটা কিন্তু বেরিয়ে পড়বে। ঠিক আছে, চলে আসছি আমরা দেখো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন মানে 15 দাগের কোশ্চেনে 15 দাগের কোশ্চেনে চলে আসছে। দেখো 15 দাগের কোশ্চেন কি বলছে যে ন্যান্ড গেটের সত্য সারণী লিখতে বলেছে। তাহলে দেখো ন্যান্ড গেটের যদি আমাকে সত্য সারণী লিখতে বলে তাহলে আমি কিভাবে লিখতে পারবো না, ন্যান্ড গেট মানে আমরা কি জানি যে প্রথমে একটা হচ্ছে অ্যান্ড গেট থাকে। ঠিক আছে, প্রথমে একটা অ্যান্ড গেট থাকে, সেখান থেকে গিয়ে কি তৈরি হয় সরি প্রথমে একটা অ্যান্ড গেট থাকে, হয়ে গেল, প্রথমে একটা অ্যান্ড গেট থাকবে, তারপরে একটা নট গেট থাকে, তাই না? তার মানে আমি এখানে যদি এ দেই, এখানে যদি বি দেই, ঠিক আছে, অ্যান্ড গেটে গিয়ে সেটা কী হবে জাস্ট হচ্ছে গুণ হয়ে যাবে অ্যান্ড গেটে, দিয়ে নট গেটে গিয়ে সেটা কী হয়ে যাবে আবার তার বার হয়ে যাবে, তাই না? তার মানে যদি আমরা সত্য সারণী এখানে লিখি তাহলে ইনপুট আমার হচ্ছে এ আর বি, আর আউটপুট যদি আমি ওয়াই মনে করি তাহলে এখানে কটা কেস হতে পারে যে 4টে কেস হতে পারে, দুটোতে 0 0 দিলাম, 0 0 দিলে এখানে 0-র বার কত হবে 1, যদি 1 0 দেই তাহলে 0 0-র বার কত হবে 1, আর 0 1 দিলেও কত আসবে 1 আসবে, 0 1 দিলে 0 0-র বার কত হবে 1, আর যদি দুটোতে 1 1 দেই 1 পাবো, 1-এর বার কত হবে 0। তাহলে এটা তোমার সত্য সারণী কিন্তু ন্যান্ড গেটের জন্য হয়ে গেল। তারপরে কি বলছে একটি গেট ব্যবহার করে কিভাবে প্রাথমিক গেটগুলি তৈরি করবে তার লজিক বর্তনী চিত্র একে দেখা আছে। এই গেট ব্যবহার করে কিভাবে প্রাথমিক গেটগুলি আঁকবে তা দেখো, মানে ন্যান্ড থেকে কি বলতে চাইছি দেখো, ন্যান্ড থেকে তুমি অ্যান্ড কিভাবে আঁকবে, ঠিক আছে, অর কিভাবে আঁকবে, আর হচ্ছে নট কিভাবে আঁকবে সেটা তোমাকে এখানে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, এটা একদমই সহজ, তোমাকে একটু ছবিটা আমি দেখিয়ে দিই, তোমরা বইতেও পেয়ে যাবে। ঠিক আছে, ন্যান্ড গেট থেকে যদি আমরা অর গেটের কথা বলি, প্রথমে ন্যান্ড গেট থেকে যদি অর গেটের কথা বলি সেটা কিভাবে হবে না, একটা ইনপুট দেবো, সেই ইনপুটটাকে আমরা একটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাবো, এখান থেকে একটা ইনপুটকে দুটো ভাগে ভাগ করবো, ন্যান্ড গেটে প্রবেশ করাবো, সেই দুটো আউটপুটকে নিয়ে আবার একটা ন্যান্ড গেটের ইনপুট হিসাবে ব্যবহার করব, তাহলেই তুমি এখানে কি পাবে অর গেট কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো ন্যান্ডের থেকে যদি আমরা অ্যান্ড গেটের কথা বলি, ঠিক আছে, ন্যান্ড থেকে যদি আমরা অ্যান্ড গেটের কথা বলি তাহলে ন্যান্ড থেকে হচ্ছে যদি আমরা অ্যান্ড গেটের কথা বলি তাহলে সেটা কীভাবে আঁকতে পারবো না, দুটো ইনপুট নিলাম, দিয়ে একটা ন্যান্ড গেটে প্রবেশ করালাম, সেই আউটপুটটাকে দুটো ইনপুটে ভাগ করব, ভাগ করে আবার একটা ন্যান্ড গেটে প্রবেশ করাবো, তাহলে আমি এখানে কিন্তু অ্যান্ড গেট পাবো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ন্যান্ড থেকে অ্যান্ড। ঠিক আছে, ডিটেলস আমরা ক্লাস করিয়েছি, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। তারপরে দেখো ন্যান্ড গেট থেকে আমরা কোথায় যাব, ন্যান্ড গেট থেকে আমরা হচ্ছে নট গেটে যাব। কিভাবে করতে পারি না, একটা ইনপুট নেব, সেই ইনপুটটাকে দুটো ভাগে ভাগ করে একটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাবো, সেটার আউটপুটই তুমি কী পাবে নট গেট পেয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনগুলো আমাদের এখান থেকে হয়ে গেল। চলে আসবো দেখো 16 দাগের কোশ্চেনে। ঠিক আছে, 16 দাগের কোশ্চেন কি বলছে যে এনপিএন ট্রানজিস্টর বর্তনীর প্রতীক আঁকো। ঠিক আছে, দেখো এনপিএন ট্রানজিস্টারের যদি আমরা বর্তনী আঁকি তাহলে ঠিক আছে, তাহলে এনপিএন ট্রানজিস্টারের বর্তনী কেমনভাবে হবে দেখো সরি এনপিএন ট্রানজিস্টারের যদি বর্তনী আঁকি তাহলে সেটাকে তোমাকে এখানে পুরো বর্তনী কিন্তু আঁকতে হবে না। ঠিক আছে, জাস্ট তোমাকে দেখালেই হবে এনপিএন ট্রানজিস্টার কেমনভাবে হবে। দেখো এরকম থাকলো, এখান থেকে সেখানে প্রবেশ করলো, এখান থেকে গিয়ে এখান থেকে বেরিয়ে গেল। দেখো এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে এই প্রান্তটা এন, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে এন। আবার তার মানে এটা তোমার হচ্ছে এমিটারের কাজ করবে। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার বেস, আর এটা হচ্ছে
তোমার হচ্ছে কালেক্টর বা হচ্ছে সংগ্রাহকের কাজ করবে। তার মানে ছবিটা কীরকমভাবে হবে, এইরকমভাবে ছবিটা হবে, ঠিক আছে, এরকমভাবে ছবিটা হবে। এধারে এন, মাঝখানে পি, আবার এখানে এন। এটা হচ্ছে এমিটর বা নিঃসারকের কাজ করবে, ঠিক আছে। এটা হচ্ছে বেস বা ভূমির কাজ করবে, এটা কালেক্টর বা সংগ্রাহকের কাজ করবে, ঠিক আছে। তারপরে দেখো এর আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র আঁকো এবং বিভিন্ন অঞ্চলগুলি চিহ্নিত করো। তাহলে এর আউটপুট লেখচিত্রটা কেমনভাবে হয় দেখো, এর আউটপুট যে লেখচিত্রটা হবে সেটা হচ্ছে এরকমভাবে, যেখানে এই বরাবর হচ্ছে ভোল্টেজ কাজ করবে, যেটা ভিসিই ভোল্টেজ, ঠিক আছে। এই দিক বরাবর আইসি কাজ করবে, ঠিক আছে, অর্থাৎ কালেক্টর বরাবর কারেন্টটা। গ্রাফগুলো যদি আমরা বিভিন্ন ধরনের কারেন্ট নেই, তার জন্য গ্রাফগুলো কেমনভাবে পাবো না, গ্রাফগুলো হচ্ছে এরকম ধরনের গ্রাফ পাবো, ঠিক আছে, এরকম ধরনের হচ্ছে গ্রাফগুলো আমরা পাবো, ঠিক আছে, এরকম ধরনের গ্রাফগুলো আমরা পেতে থাকবো, ঠিক আছে, এইভাবে গ্রাফগুলো পাবো। এবারে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা, এটা হচ্ছে 0.2 ভোল্টের কাছাকাছি হয়। আর এই অঞ্চলটাকে কি বলা হয়, সম্পৃক্ত অঞ্চল। এই অঞ্চলটাকে কি বলা হয়, সম্পৃক্ত অঞ্চল, ঠিক আছে, এই অঞ্চলটাকে বলা হয় সম্পৃক্ত অঞ্চল, ঠিক আছে। আচ্ছা, এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছ, এই যে নিচের অংশটা, এটাকে বলা হয় কাট অফ অঞ্চল। কি বলা হয়, কাট অফ অঞ্চল, ঠিক আছে। তাহলে কাট অফ অঞ্চল এটাকে বলা হয়। আর এই যে পুরো অংশটা দেখতে পাচ্ছ, এই পুরো অংশটাকে বলা হয় সক্রিয় অঞ্চল। কি বলা হয়, সক্রিয় অঞ্চল, ঠিক আছে। এটা তোমার হয়ে গেল, ঠিক আছে। দেখো তারপরে ওর অরের কোশ্চেনে চলে আসছি, দেখো অরের কোশ্চেনে, ঠিক আছে, 16 দাগের অর, ঠিক আছে। 16 দাগের অর কি বলছে দেখো, যে পিএন সংযোগ ডায়োড ব্যবহার করে একটি পূর্ণ তরঙ্গ একমুখী কারকের বর্তনী চিত্র অঙ্কন করো, ঠিক আছে। দেখো এই ছবিটা তোমরা বইতেও পেয়ে যাবে, তাও আমি এখানে একবার বলে দিচ্ছি। দেখো পূর্ণ তরঙ্গ একমুখীকরণ বলছে, তাই না, তাহলে তার মানে তোমার এখানে একটা এসি ইনপুট থাকবে, ঠিক আছে, এসি ইনপুট থাকবে। এখানে হচ্ছে ট্রান্সফর্মার যেটাকে আমরা বলছি আর কি থাকবে। সেখান থেকে এইখান থেকেও একটা আমরা এরকম কয়েল লাগাবো, সেকেন্ডারি কয়েল। সেখান থেকে একটা ডায়োড যুক্ত থাকবে, যেটাকে আমরা ফার্স্ট ডায়োড বলছি, D1, ঠিক আছে। এই ডায়োডটা বেরিয়ে যাবে একদম। আর এখান থেকে একটা সেকেন্ড ডায়োড যুক্ত থাকবে, সেটা হচ্ছে D2। এটাও হচ্ছে একদম এখান থেকে এসে এর সঙ্গে যুক্ত থাকবে, ঠিক আছে। আর একটা অংশ এখান থেকে বেরোবে, যেটা এর সঙ্গে কানেকশান থাকবে না, থেকে এখান থেকে পাবে। এখানে একটা লোড রোধ রেজিস্ট্যান্স বা ভার রোধ লাগাতে হবে। এইখানে তুমি কী পাবে, আউটপুট পেয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তার একমুখীকরণের বর্তনী চিত্র হয়ে গেল। তারপরে বলছে দেখো এলইডি কোন নীতিতে কাজ করে। মনে রাখবে যে এলইডি সবসময় হচ্ছে সম্মুখ বায়াস নীতি বা ফরওয়ার্ড বায়াস নীতিতে কাজ করে থাকে, ঠিক আছে। সম্মুখ বায়াস নীতি বা ফরওয়ার্ড বায়াস নীতি কিন্তু কাজ করে থাকে, ঠিক আছে। চলে আসছি আমরা দেখো 17 দাগের কোশ্চেন। 17 দাগের কোশ্চেন বলছে দেখো বিচলন বেগের ধারণা থেকে কোনো পরিবাহীর বিভব পার্থক্য প্রবাহ মাত্রার সম্পর্ক প্রতিষ্ঠা করো, ঠিক আছে। দেখো এই যে কোশ্চেনগুলো আছে, এগুলো তোমরা একটু চেষ্টা করবে, না পারলে আমরা হচ্ছে করে দেবো। বেশিরভাগ কোশ্চেন তোমার থিওরিটিক্যালি কোশ্চেন রয়েছে, অঙ্ক খুব কমই রয়েছে, ঠিক আছে। তো এগুলো চেষ্টা করবে। তাহলে এ পর্যন্ত আমরা সেট 4টা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে ফেললাম। পরের ভিডিওতে আমরা সেট 5 সম্পর্কে